সেটার রেভিনিউ শেয়ার কে পাবে? আমাদের বাংলাদেশে দেখেন এইটা মোটামুটি দুইটা আলাদা সেকশন আছে। শিপিং এর জন্য আছে আমাদের সেকশন 102, আর ওই এয়ার ট্রান্সপোর্টের জন্য এয়ার ট্রান্সপোর্ট রিলেটেড আছে 103, সবার জন্য না 103A। এই দুইটা আছে শিপিং বিজনেস আর এয়ার ট্রান্সপোর্টের দুইটা আলাদা সেকশন দেওয়া আছে, এবং সেখানে 103তে বলা আছে যখন বিদেশি কোনো এয়ারক্রাফট বাংলাদেশে আসবে এবং ওইটা থেকে ওই বিদেশি এয়ারক্রাফটের যত রেভিনিউ হবে, হ্যাঁ, সে যদি মালামাল পরিবহন করছে, যাত্রী পরিবহন করতেছে, বাংলাদেশে আসলেই সেটি কিন্তু বাংলাদেশের সোর্স, বাংলাদেশ থেকে সোর্স হিসাবে আসতেছে, তাই না? বাংলাদেশের আসার পরেই তার রেভিনিউ যেহেতু হয়েছে 103তে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে এটার উপর, এবং পার্সেন্টেজও 103তে বলে দেওয়া আছে দ্যাট হ্যাজ টু বি ট্যাক্সড এট 3%। এটা এখানে বলে দেওয়া আছে। এবং 102তে যদি কোনো রেটের কথা বলা নাই, 102 এ কিন্তু ওই যে বাংলাদেশের কোনো যদি বিদেশি জাহাজ, নন রেসিডেন্ট কিন্তু অ্যাগেইন এগুলোকে সব বিদেশি জাহাজ এবং বিদেশি শিপের কথা বলা হচ্ছে, এরকম যদি আসে তাইলে ওই 102তে ওই শিপের এজেন্ট থাকে, আপনারা জানেন শিপের নরমালি এভাবেই ব্যবসাটা চলে, শিপের ওই শিপিং এজেন্ট হয়তো তার রেভিনিউটা তার হয়ে এখানে 8% হারে 102 রেটের কথা বলা আছে, 8% হারে ট্যাক্স হবে। আর শুধুমাত্র এই দ্বিতীয় কান্ট্রি গুলোর জন্য আলাদা এটা আছে যে profit derived from the operation of ship aircraft in international traffic shall be taxable only in contracting state in which the enterprise registered. দেখেন এখানে favorable করে দেয়া আছে। The provision of the paragraph shall also apply to profits from the participation in a pool or joint business or international operating. যদি এটা যদি জয়েন্ট কোনো হয়, জয়েন্ট কোনো ভেঞ্চার হয়, হয়তো এয়ারক্রাফটটা দুইটা আলাদা কোম্পানি মিলে কিনেছে, এরকম যদি অপারেশন, তাহলে সেখানে রেজিস্টার স্ট্রেটই পাবে, সোর্স কান্ট্রি কোনো কিছু পাবে না। একটু আপনারা মিউট করেন, মিউট না করলে কিছু বোঝা যাচ্ছে না। যারা কথা বলছেন না তারা একটু মিউট করে নেন। হ্যাঁ স্যার, একটু কাইন্ডলি রিপিট করবেন স্যার এই পার্টটা। হ্যাঁ, আচ্ছা, যেটা ওই আমরা যেটা বলছিলাম যে শিপিং এবং এয়ার ট্রান্সপোর্টের জন্য কিন্তু আলাদা সেকশন আছে। একটা হচ্ছে 102 যেটা শিপিং এর জন্য, এখানে 8% হারে ট্যাক্স করতে হবে ফর নন রেসিডেন্ট শিপস। বাংলাদেশের শিপ তো বাংলাদেশের যে শিপিং কোম্পানি হবে সে তাদের ভাবেই ট্যাক্স হবে, বাট দিস ইজ ফর নন রেসিডেন্ট। হ্যাঁ, বিদেশি শিপ বাংলাদেশে এসে মাল খালাস করে দিয়ে চলে যাচ্ছে, সে ওই ফ্রেট পাচ্ছে না, ফ্রেট শিপিং চার্জ হিসেবে ফ্রেট পাচ্ছে শিপিং এর জন্য, যে তো ওইটা তো বাংলাদেশ থেকেই এসছে, বাংলাদেশের সোর্সই ট্যাক্স, ওইটার উপর 102 অনুযায়ী 8% হারে ট্যাক্স দিতে হবে। এবং সে যদি ওই শিপ যদি তো অনেক সময় জাস্ট নোংর করে 10 দিন 15 দিন পরে মাল খালাস করে চলে যায়, তাহলে কি হবে? তার লোকাল এজেন্টকে এইটা কিন্তু পরিশোধ করতে হবে, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে 102তে। 103তে হয়েছে এয়ার বিজনেসের জন্য 103A, হ্যাঁ, হচ্ছে নন রেসিডেন্ট যারা এয়ারক্রাফট যেগুলো আছে বাংলাদেশে মাল পরিবহন করে, বাংলাদেশে মানুষ পরিবহন করে, তো ওইটা রিলেটেড যত ইনকাম বাংলাদেশ থেকে আসতেছে দ্যাট ওইটা কিন্তু বাংলাদেশের সোর্সে হবে। এবং এটা রেটে 103A তে কিন্তু রেট বলে দেয়া আছে, it should be taxed at 3% rate, তাই না? সো এটা দেখেন, কিন্তু এটা যে সবার জন্য, ডিটিএ যাদের সাথে নাই তাদের জন্য। আর ডিটিএ তে দেখেন আমরা জানি যে ডিটিএ গুলো ইজ অলওয়েজ ফেভারেবল দেন দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। হ্যাঁ, আমাদেরটাও যদি আপনি দেখেন এরকম এই আর্টিকেল 8ই আছে, শিপিং এন্ড এয়ার ট্রান্সপোর্ট। এখানে এটার মধ্যে আমরা যদি দেখি ভিয়েতনাম এবং ইউএইটার মধ্যে দেখেন বলা আছে shipping net profit derived from the operation of ship aircraft in international traffic shall only be taxable only in contracting state in which the enterprise registered. তার মানে কি? মানে ওই সোর্স কান্ট্রিতে কোনো ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, আমাদেরটাও সিমিলার ভাবে লেখা আছে, আপনি দেখেন আমাদেরটা মোটামুটি যতগুলো ডিটিএ হয়েছে, 34টা ডিটিএ হয়েছে, ওই যে ডিটিএ কান্ট্রি গুলোর সাথে এয়ার এবং শিপিং এবং এয়ার ট্রান্সপোর্ট বিজনেসে এই আর সোর্স কান্ট্রিতে আমাদের থেকে যদি হয় তাহলে কোনো ট্যাক্স লাগবে না। সিমিলারলি আমরাও যদি বাংলাদেশে যদি এরকম ডিটিএ কান্ট্রিতে গিয়ে বাংলাদেশের এয়ার কোম্পানিগুলো যদি সেখান থেকে, সেখানেও কিন্তু তার ট্যাক্স মওকুফ আছে, ফেভারেবল না, ফেভারেবল। অ্যাসেট এন্টারপ্রাইজ আমরা এটা নিয়ে খুব একটা এখানে আলোচনার দরকার নেই। অ্যাসেট এন্টারপ্রাইজ নিয়ে আমরা অ্যাসেট এন্টারপ্রাইজ নিয়ে কথা বলবো 107-এ ওই আপনার ট্রান্সফার প্রাইসিং এ ডিভিডেন্ড দেখেন, ডিভিডেন্ডের উপর ট্যাক্স আছে না? আমাদের 56-এ নন রেসিডেন্ট ডিভিডেন্ডের উপর ট্যাক্স হচ্ছে 20%, আপনার মনে আছে তাই না? এন্ড আমরা জানি এখানে তাহলে আমরা একটু দেখি, ডিভিডেন্ডস পেইড বাই আ কোম্পানি which is a resident of a contracting state to a resident of the other contracting may be taxed in that other
কন্ট্রাক্টিং স্টেট, তার মানে দুই দেশই এটা ট্যাক্স করা যাবে। হ্যাঁ, 56 এ আমরা দেখছি যে দুই দেশই ট্যাক্স করা যায়। জেনারেল রুল হলো 20%। না, বাংলাদেশে যদি বিদেশি কোম্পানি তার যখন আমরা ট্যাক্স করি তখন কিন্তু 20%। হ্যাঁ, বিদেশি কোম্পানি যদি এখানে করে যায় তাহলে ওই বাংলাদেশ থেকে ডিভিডেন্ড যখন নিয়ে যাবে, ধরেন ফর এক্সাম্পল মালয়েশিয়ার সাথে সম্ভবত আমাদের ডিটি আছে, ধরেন বিদেশি একটা কোম্পানি, যে এই দেশের সাথে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, বাংলাদেশে তার সাবসিডিয়ারি আছে, সে যখন ডিভিডেন্ড নিয়ে যাচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে, উই হ্যাভ টু ডিডাক্ট 20% অন দ্যাট ডিভিডেন্ড ইনকাম। আমরা রেমিট যখন করবো 20% আপনাকে 56 এ কাটতে হবে। কিন্তু এই যে ডিটিএ যাদের সাথে আছে সেখানে কিন্তু ফেভারেবল রেট করে দেওয়া আছে। এটার মধ্যে আপনি দেখেন এখানে ফেভারেবল রেট করে দেওয়া আছে। However, such dividend may be be taxed in the contracting state of which the company paying dividend is a resident according to the law of the state. But if the beneficial owner of the dividend is a resident of the other contracting state, the tax or charge shall not exceed, আমাদের তো এভাবেই লেখা আছে ওই যে এখানে ওই 20% থেকে কম রেটে, এটা তো যদিও ভিয়েতনাম এবং ইউএই মধ্যে, আমাদেরও যেগুলো ডিটিএ করে দেওয়া আছে সেগুলোতেও রিডিউস রেটে করে দেওয়া আছে। এখানে যেমন ইউএই ডিটিএ এর মধ্যে 5% of the gross amount of the dividend if the beneficial owner of a company other than the owner which owns directly more than 50% or at least $10 million of the capital of the company paying the dividend. দুইটা রেট করেছে কোম্পানি সাইজ এবং শেয়ার হোল্ডিং এর ভিত্তিতে। ইউএই ভিয়েতনামের উপরে যে 5%, অনেক ওইটা রেগুলারটা হয়তো 10% বা 15%, এখানে কিন্তু ফেভারেবল রেট করে দেয়া আছে। 15% of the gross amount of the dividend in all other cases, অর্থাৎ 20%, অন্যান্য কেসে অথবা ওদের মতোই আমাদের মতোই 20%, all other cases 15% করছে। আর যাদের যেসব কোম্পানির 50% শেয়ার হোল্ডিং আছে এবং at least $10 million এর ক্যাপিটাল আছে, এরকম কোম্পানির জন্য it's only 5%. It's a favorable rate. আপনার ডিটিএ গুলো করাই হয় ফেভারেবল রেট দেওয়ার জন্য, না, বেশি একটু অন্যান্য কান্ট্রি থেকে সুবিধা দেওয়ার জন্য, যাতে করে ওই সব দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। এগুলো ডিটিএ গুলো করে কেন? কারণ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার জন্য, তাই না? যে ভাই তোমার সাথে তো আমার অনেক ব্যবসা আসলে একটু আমরা এগুলোকে আরো একটু কমায় দেয়, অন্যদের জন্য যা তো আমাদের দুই দেশের মধ্যে একটু কম হবে। এই জন্যই তো দুটো দেশের দ্বিপাক্ষিক যত চুক্তি হয় সেখানে ডেফিনেটলি অন্যদেরকে যা দিবে তার থেকে একটু ফেভার না করলে ওই ডিটিএ করা বা ওই দ্বিপাক্ষিক চুক্তি করার কোনো অর্থ হয় না। সেটি আপনি দেখেন এখানে কিন্তু কমিয়ে দেওয়া আছে। বাংলাদেশ যতগুলো আছে সেখানেও আমাদের জেনারেল থেকে 20% তার থেকে কমিয়ে দেওয়া আছে। তারপরে ইন্টারেস্ট, এগেইন ইন্টারেস্টও বাংলাদেশে সম্ভবত 20%, আপনি যদি 56 এ দেখেন 20%, এইখানে এটাও ফেভারেবল রেট দেওয়া আছে এখানে। তো মোটামুটি এই হলো ইন্টারেস্ট আছে। তারপরে আছে রয়্যালটিজ আছে, রয়্যালটিজ হচ্ছে আর্টিকেল 12, রয়্যালটিজও এগেইন ফেভারেবল দেওয়া আছে। বাংলাদেশের রয়্যালটিজ কিন্তু 56 এ আছে 20%, তাই না? রয়্যালটিজ এর উপর উইথহোল্ডিং ট্যাক্স কিন্তু 20%। এটা ওরা এখানে করেছে ওদের জন্য, এখানে এই যে ইউএই এবং ভিয়েতনামের জন্য 10%। হ্যাঁ, তো মোটামুটি এই হলো। আরো পরের গুলো যেগুলো আছে ইন্ডিভিজুয়ালের জন্য, গেইনস ফ্রম এলিনেশন অফ প্রপার্টি, আপনারা দেখে নিয়েন। সো ইট ইজ এ লং লিস্ট আমাদের জন্য। এই স্পোর্টসম্যানদের যারা যদি এক দেশ থেকে আরেক দেশে যদি বিদেশি খেলোয়াড়রা আসে, বাংলাদেশে প্রচুর ফুটবলে নাইজেরিয়ান প্লেয়াররা খেলে এবং ওরা যেরকম হুকুম হয় তাদের জন্য ট্যাক্স কি হবে সেগুলো ডিটেইলটা দেয়া আছে। পেনশন এন্ড সোশ্যাল সিকিউরিটি পেমেন্টস খুব একটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, পেনশন আমাদের ক্ষেত্রে না। স্টুডেন্ট এন্ড অ্যাপ্রেন্টিসেস, স্টুডেন্টরা আসে অনেক দেশে, না, এক দেশ থেকে আরেক দেশে স্টুডেন্টরা পড়তে আসেন। মোস্ট কেসেস হয়তো মাফ করে দেয়। আমরা দেখি কি অবস্থা। পেমেন্ট হুইচ এ স্টুডেন্ট অ্যাপ্রেন্টিস who is or was immediately visiting the contracting state as a resident of the other contracting state who is present in the first mentioned state solely for the purpose of his education, training received for the purpose of his maintenance, education and training shall not be taxed in that other state. দেখেন ওই যে একটা দেশে যদি আরেকটা দেশের স্টুডেন্টরা যায়, ওদের বলে দিচ্ছে যে না, ওদের ইনকাম করলে, কোনো টাকা পয়সা ইনকাম করলে এখানে ওইটা কোনো ট্যাক্স করবে না দুইটা দেশই। পেমেন্ট derived from sourcing outside the purpose of his maintenance, education, study, training, এগুলো not taxed in the other state. Scholarship granted by the government of the contractor scholarship tax করবে না, notwithstanding in the provision article 14 and 15. Payment not exceeding $1,500 equivalent in currency of the contracting estate derived from the source activities of that person is a taxable so $15,000 $1,500 বেশি হইলে এটা ট্যাক্স করবে। স্টুডেন্টদের এবং অ্যাপ্রেন্টিসদের হয়তো $1,500 বেশি হবে না, সেরকম ধরেই তারা $1,500 লিমিট করে দিচ্ছে। এরপরে
ট্যাক্স হবে না। এটা হচ্ছে ইউএই এবং ভিয়েতনামের, জাস্ট রিমেম্বার দ্যাট, এরকমই থাকে মোটামুটি। বিশেষ করে বাংলাদেশের সাথে আমেরিকার যেটা আছে সেখানে ওই এরকম ওয়েভ করে দেওয়া আছে। বাংলাদেশের স্টুডেন্টরা যখন যায় ওদের বেশ খানিকটা ট্যাক্স অনেক কম রেটে দিতে হয়, লোকাল ট্যাক্সটা দিতে হয়। আদার ইনকাম দেয়া আছে মোটামুটি। এই হচ্ছে ডিটিএ। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন একটা ক্লজ থাকে। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আপনি জানেন বাংলাদেশের ইউএস এর সাথে ফাটকা ওরকম আছে। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন মানে একজন আরেকজনকে ইনফরমেশন শেয়ার করবে, সেরকম তারা আছে যে আপনি চাইলে অন্য দেশে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন করতে পারে। এই জন্য যেসব দেশের সাথে ডিটিএ নাই তাদের সাথে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন নর্মালি থাকে না। যেমন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের নাই, ডিটিএ নাই। চাইলেই তবে এই জন্য অস্ট্রেলিয়াতে যাচ্ছে, বাংলাদেশ থেকে টাকা হয়তো গেলেও আপনি বুঝতে পারবেন না। কানাডার সাথে বাংলাদেশের সম্ভবত নাই, এই জন্য কানাডাতে হয়তো ইন দ্য লং রান কানাডার সাথে করতে হইতে পারে। আমাদের সম্ভবত কানাডার সাথে নাই না, ডিটিএ নাই কানাডার সাথে। কানাডাতে প্রচুর টাকা গেছে বাংলাদেশ থেকে, নাই স্যার, নাই স্যার, কানাডা সম্ভবত নাই। হ্যাঁ, তো ওই আমেরিকার সাথে আছে। আমেরিকাতে ওইটা একটু অসুবিধা। হ্যাঁ, আমেরিকাতে যদিও গিয়েছে, তারপরও এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কানাডার সাথে সম্ভবত নাই। ডিপ্লোম্যাটিক এজেন্টস এন্ড কনসুলার অফিস এরা হচ্ছে নর্মালি ট্যাক্স ফ্রি থাকে। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক যতই থাকে তাদের ইনকাম টিনকাম সবকিছু ট্যাক্স ফ্রি থাকে, সেটাই বলে দিচ্ছে এখানে। এটা নর্মালি সবার জন্যই, সব কিসের জন্য। এন্ট্রি ইনটু ফোর্স, এটা কিভাবে কন্ট্রাক্টেই হবে, যে সাইন করছে দুইটা দেশের এই প্রোটোকল তৈরি করতে হয়, যে এটা নর্মালি যে কোনো ডিটি এর সাথেই বা যে কোনো ট্রিটির সাথেই যে কিভাবে এটা এনফোর্স করবে, সেটা একটা প্রোটোকল, খুব একটা আমাদের জন্য রেলেভেন্ট না। অলরাইট, এই হচ্ছে মোটামুটি ডিটি এর একটা স্ট্রাকচার। এবং আপনারা বুঝতে পারতেছেন ডিটিএ গুলো করাই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 5 এবং আর্টিকেল 7। এছাড়া অন্যান্য গুলো রেলেভেন্ট, যেমন ডিভিডেন্ডটা রেলেভেন্ট, ইন্টারেস্টটা রেলেভেন্ট আমাদের জন্য, বিশেষ করে যারা ব্যবসায় কাজে আছি তাদের জন্য। ইন্টারেস্ট, রয়্যালটিজ, এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেশালি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 5 এবং 7। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার একটা প্রশ্ন স্যার, ডিভিডেন্ডের ব্যাপারে। জি, ডিভিডেন্ডের যে সোর্স কান্ট্রিতে, তো স্যার সোর্স কান্ট্রিতে স্যার 20% থাকে। জি, এখন তো যদি ডিটিএ থাকে, জি। তবে কি স্যার সোর্স কান্ট্রিতে যে রেটে দেবে আর রেসিডেন্ট কান্ট্রিতে 5% দেবে, এরকমই তো স্যার কথা। না, এই যে ডিভিডেন্ডের কথা যেটা নরমাল আমাদের এটা তো ইউএই ভিয়েতনামের মধ্যে আমাদেরটা যেটা হচ্ছে সবসময় এটা আমাদের 56 এর রেট দেয়া আছে ডিভিডেন্ডের ক্ষেত্রে 20%, তাই না? ডিভিডেন্ডের ক্ষেত্রে সোর্স কান্ট্রিতে আপনার ট্যাক্স ল যা হবে তাই দেবে, আর হ্যাঁ, রেসিডেন্ট কান্ট্রিতে 5% দেবে। ইন কেস ধরেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্ভবত কোনো ডিটিএ নাই। মালয়েশিয়ার সাথে আছে ডিটিএ? আমি দেখি একটু নাই। ধরেন মালয়েশিয়ার সাথে ডিটিএ নাই, তো আজিয়াটা বাংলাদেশের রবির 75% হোল্ড করে, তাই না? ওনারশিপ হচ্ছে 75%। বাংলাদেশ থেকে রবি যখন আজিয়াটা যখন ডিভিডেন্ড নিয়ে যায়, রবি বাংলাদেশের দায়িত্ব হচ্ছে ওই ডিভিডেন্ডের উপর 20% উইথহোল্ডিং ট্যাক্স তাকে কাটতে হবে আন্ডার সেকশন 56, বাধ্য। বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকাটা যখন যাবে ওই 20% কেটে রেখে এটা এনবিআর কে দিয়ে এই আজিয়াটাকে এই ডিভিডেন্ডটা পাঠাইতে হবে। এখন কিন্তু অন্য দেশে যখন হচ্ছে, ধরেন আমেরিকার সাথে যখন আমেরিকান একটা কোম্পানি অথবা ইংল্যান্ডের কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি প্যারেন্ট কোম্পানিতে যখন ডিভিডেন্ড পাঠায়, ওইখানে 20-এর থেকে কম আছে, অবশ্যই কম আছে, নাহলে ডিটিএ করে লাভটা কি? হ্যাঁ, ওই আর্টিকেল 7 আপনি দেখেন ইউকে এর সাথে যে এইটা আছে, ওখানে 20% থেকে কমিয়ে দেওয়া হয়েছে। দুই দেশেই ট্যাক্স করা যাবে ওটা। ওইটা ইউকে তে যখন যাবে প্যারেন্ট কোম্পানির কাছে, তারও ট্যাক্স করার অধিকার আছে। হ্যাঁ, বাংলাদেশেও যেহেতু সোর্স কান্ট্রি, বাংলাদেশে সিগারেটের ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে, তো বাংলাদেশেরও এই ডিভিডেন্ডের উপর ট্যাক্স করার অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশ এবং ইউকে ডিটিএ এর মাধ্যমে। But that is a favorable rate. That is a favorable. It's not 20%. It's less than 20%. আমাদের ডিটিএ থাকলে স্যার, ডিটিএ তে যে রেট বলা থাকবে সেই রেটে প্রিভেল করবে, ট্যাক্স ল সেটা করবে। এক্স্যাক্টলি, ডিটিএ গুলো সবসময় অর্ডিন্যান্সকে ওভাররাইড করে। হ্যাঁ, ওইটা জি, এটাই প্রশ্ন। জি স্যার, রাইট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা তাইলে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস গুলো ব্যবহার করি আমরা,
সেগুলো একটু বোঝার চেষ্টা করব, বিকজ আমাদের ইন্টারন্যাশনাল এটা লাগবে। আপনারা যখন প্র্যাকটিসে যাবেন, হয়তো আপনারা যারা প্র্যাকটিস বেশি করেন তারা হয়তো আরো ভালো, আমার থেকেও ভালো বলতে পারবেন। এই যে কালীশঙ্কর রায় বাবু, উনি প্র্যাকটিস করেন, এবং অন্যান্য আর যারা আছেন তারা হয়তো আমার সাথে আমি আপনাদেরকে পরিচিত করে তুলে ধরবো যে যেসব কি কি ডকুমেন্টস গুলো এখানে ব্যবহৃত হয় ইন্টারন্যাশনাল ট্রেডে। কারণ এই ব্যবসাগুলো যখন হয়, এগুলো এই কাগজপত্রের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সময় ইউ হ্যাভ টু কাম অ্যাক্রস দিস ডকুমেন্টস। আপনাকে জানা দরকার কি কি লাগে একটা বিজনেস বিদেশের সাথে ট্রেড করতে হলে, কি কি ডকুমেন্টস এর কথা আপনি শুনবেন। একটা হচ্ছে, আপনি ধরেন যে কোনো কারো যদি কোনো পয়েন্ট যদি অ্যাড করতে চান, আপনারা আমার বলার পরে অ্যাড করবেন। একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। একটু আগে যেটা বললেন যে রবির ক্ষেত্রে রবির প্যারেন্ট কোম্পানি যদি ডিভিডেন্ড বাংলাদেশ থেকে নিয়ে যায়, তাহলে বাংলাদেশ 20% কেটে রাখবে। তাহলে ওর রেসিডেন্ট কান্ট্রি, ওর দেশে কাটবে এটা কত পার্সেন্ট? ওর দেশের ওর রেটটা দেখে নেন আপনি, মালয়েশিয়ার রেটে কাটবে সে। মালয়েশিয়ার কর্পোরেট রেট যেটা আছে সেটাই কাটবে? না না, মালয়েশিয়ার কর্পোরেট রেটে কেন কাটবে? ডিভিডেন্ডের পর তো আলাদা রেট। আর ডিভিডেন্ডের উপর, আচ্ছা, ওর যে ডিভিডেন্ড, বাংলাদেশের ডিভিডেন্ডের উপর রেট কত? বাংলাদেশে আপনি আপনার কোম্পানি যদি আরেকটা কোম্পানি থেকে ডিভিডেন্ড পায় 20%, 20%, ওটা তো বিজনেস রেটের না। এবং আপনার তার সাথে সাথে মালয়েশিয়াতে ওদের কিন্তু আবার রিলিফের ব্যবস্থা আছে, তাই না? ওদেরও আমাদের যেমন 45 এ যে এভারেজ রেটে যে ক্রেডিট পায়, সেটা মালয়েশিয়াতেও আছে। ট্যাক্স করে আবার বাংলাদেশে যেটা হয়তো পেমেন্ট করে এসছে যে রেটটা 20%, ওইটা আবার হয়তো সেখানে পেয়ে যেতে পারে। বাট যেটা হচ্ছে মালয়েশিয়ার ওই রেটটা যদি বেশি হয়, আমাদের 20% পেমেন্ট করে গেছে মালয়েশিয়াতে, ধরেন ফর এক্সাম্পল 25%, তাহলে মালয়েশিয়াতে বাকি 5% দিতে হবে। আর যদি মালয়েশিয়াতে যদি 15% হয়, তাহলে আর বাকি দেওয়ার দরকার নেই, 15 বা 20% আর দেওয়ার দরকার নাই। ইন জেনারেল মোস্টলি আপনি মালয়েশিয়ার রেটটা দেখে নিতে হবে আমাদেরকে। বাট এটাই মোটামুটি সারা পৃথিবীরই এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। 19-20 হয়তো আছে, আইন টু আইন ভ্যারি করে, বাট ইন জেনারেল এটি হচ্ছে স্ট্রাকচার। অলরাইট স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, ডিটিএ কোন কোন দেশের সাথে আছে অথবা নাই, এটা স্যার কিভাবে জানতে পারবো? এটা আপনার বইয়ের মধ্যে আমি আপনাকে বলে দেই, আপনাকে আমি বলে দিতে পারবো। ডিটিএ আছে, এই যে লিস্ট আছে। তো ডিটিএ আমাদের এখন পর্যন্ত 36টার সাথে হয়েছে। হ্যাঁ, ডিটিএ আপনি যে কোনো ট্যাক্সের বইয়ে গেলেই দেখতে পাবেন যে ডিটিএ, আপনি অথবা গুগলে সার্চ দিলেও চলে আসবে যে ডিটিএ কান্ট্রিজ কারা কারা আছে। আমি আপনাকে হয়তো এখনই বলে দিতে পারবো, ডেট সহ বলে দিতে পারবো। সিএ ট্যাক্সের বইতে এটা আছে। হ্যাঁ আছে, সব যে কোনো ট্যাক্সের বইতে পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। বাংলাদেশের সাথে যেমন আমেরিকার সাথে আছে, ইউকে এর সাথে আছে, অনেক দেশের সাথে আছে, কুয়েতের সাথে আছে, ইউএই এর সাথে। স্যার আরেকটা কোশ্চেন স্যার, রিবেট এবং রিলিফের মধ্যে ডিফারেন্সটা কি? জি কোনটা স্যার? রিলিফ এবং রিবেট। রিলিফ মানে তো হচ্ছে আপনার দিতেই হচ্ছে না ওইটা ট্যাক্স। হ্যাঁ জি স্যার। আর রিবেট মানে হচ্ছে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করার পরে কত কম দিচ্ছেন, আপনি যদি এভাবে বলেন। আর ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে টাকা কম দেওয়া যায় ইনভেস্টমেন্টের মাধ্যমে? যেমন আমি আমাদের যে ট্যাক্স ক্রেডিট নিচ্ছে 145 এ, ওটা কিন্তু ক্রেডিট, হ্যাঁ, বা রিবেট, তাই না? রিলিফ মানে হচ্ছে এক্সেম্পটেড, এটার পর কোনো ট্যাক্সে দিতেই হচ্ছে না। রিলিফ, ইউ আর ফুললি রিলিফড অর এক্সেম্পটেড, আপনি যদি এভাবে চিন্তা করেন। হ্যাঁ, এক্সেমশন এবং রিবেটের মধ্যে পার্থক্য কি? আপনি যদি ওভাবে চিন্তা করেন, আপনারা ট্যাক্স 1 পড়ে আসছেন বা ট্যাক্স 2 পড়ে আসছেন, হ্যাঁ, কর্পোরেট ট্যাক্স পড়ে আসছেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পড়ে আসছেন, ওইখানে দেখেন আছে আমাদের একটা আছে এক্সেমশন, এক্সেম্পটেড ইনকাম। এক্সেম্পটেড ইনকাম ওইটা তো আপনার ক্যালকুলেশনেই আসতেছে না, তাই না? ওটার উপর কোনো ট্যাক্সই আসতেছে না। আবার আপনার এদিকে আপনি রিবেট পাচ্ছেন, ধর ইনভেস্টমেন্ট রিবেট পাচ্ছেন। আপনি ট্যাক্স ক্যালকুলেশন করার পরে আপনার কিছু নির্দিষ্ট খাতে আপনি যখন ব্যয় করছেন, সেখান থেকে আপনার ট্যাক্সটা কোনো একটা সমস্যা হয়েছিল, এখন আসছে। কোম্পানির ক্ষেত্রে রিস্টার্ট দিছি কি হয়েছিল দোকান ভাই, না আসতেছে না? আমি জানি কোম্পানির ক্ষেত্রে সিএসআর রিবেট আছে, ট্যাক্স ক্যালকুলেট করেন, দেন আপনি সিএসআর রিবেট নেন 10% হারে, না? যে নতুন এসআর এর মাধ্যমে করা হয়েছে 2014 সালে। জি বলেন। রিবেট, স্যার রিবেটটা তো ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করবে, আর রাইট এক্সাম্পল ট্যাক্স লায়াবিলিটি ভেতরই আসবে না। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো রিলিফ আর আপনি রিবেট কে ওভাবে চিন্তা করতে পারেন। রিলিফে কোনো ওইটা তো ট্যাক্সের মধ্যেই আসতেছে, ইনকামটাই আপনি ধরছেন না। আর রিবেটের ক্ষেত্রে আপনি ট্যাক্স ক্যালকুলেট করে তা থেকে আপনাকে একটা সার্টেন রেটে
কমিয়ে দেওয়া হচ্ছে আপনার ট্যাক্স, যদি আপনি ভাবে চিন্তা করেন। ক্লিয়ার এটা জিনিসটা? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা তাহলে একটু পরের টপিকে চলে যাই। সেটি হচ্ছে যে এই রিলেটেড আমরা ডিটি এবং অন্যান্য এই রিলেটেড এবং এইগুলো দেখেন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ডিটিএ তে উইথহোল্ডিং ট্যাক্স কত কাটবেন সেটি নিয়েই বেশ খানিকটা কিন্তু রেট গুলো, এবং দুটো দেশের মধ্যে কিভাবে এই ইনকাম ট্যাক্স শেয়ার হবে সেটি হচ্ছে মেইন ইস্যু আমাদের। এবং এটার মধ্যে ফরেন ট্রেড চলে আসে, বিকজ অনেক ফরেন ট্রেড চলে আসবে, আমরা আজকে এটা দেখবো। তার জন্য একটু সংক্ষেপে যদি আমরা দেখি যে এটা ফরেন ট্রেড যখন হয় তখন কি কি ডকুমেন্টস গুলো আপনার উদ্ভব হতে পারে। আপনি ধরেন বিদেশে একটি বিদেশ থেকে মাল কিনতে যাবেন, আপনার কি করতে হবে? ফার্স্টে যে কোনো ব্যাংকে যাইতে হবে। ডিরেক্টলি কেনা যায়, বাট ইন্টারন্যাশনাল ট্রেডে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে আপনার যে ইম্পোর্টার সেখানে কিন্তু আপনাকে আপনি হয়তো ইম্পোর্টার, আপনার যে সেলার আপনাকে চিনে না, তাহলে সে তো আপনাকে কিভাবে বিশ্বাস করবে না? আপনি যে তাকে মাল পাওয়ার পরে পেমেন্ট করবেন সেটা কিভাবে বিশ্বাস করবে? সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো যেটাকে একটা ব্যাংকের থ্রুতে করতে হয়। সো এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। তো আপনি যখন আপনি মাল কিনতে যাবেন, আপনার সেলার বলবে তুমি আমার কাছে আপনি আপনি আপনাকে আপনার যে সেলার এক্সপোর্টার, আপনার যে এক্সপোর্টার, আপনি ইউ আর দ্য ইম্পোর্টার, আপনি যখন তাকে কাছে করবেন সে তখন আপনাকে ফার্স্টে যে ডকুমেন্টটা পাঠাবে তাকে বলা হয় প্রোফর্মা ইনভয়েস। যে ইনভয়েস আপনার যেই মাল আপনি কিনতে যাচ্ছেন তার ডেসক্রিপশন দিয়ে একটা ডামি ইনভয়েস, it's not the final invoice which is the commercial invoice or just invoice, the dummy invoice পাঠাবে যে এই মাল কিনলে এত দাম, এই ডকুমেন্টটা নিয়ে আপনি ব্যাংকে যাবেন। that's the initiation of the international transaction। এটা নিয়ে আপনি ব্যাংকে গেলে আপনার ব্যাংক আপনার হয়ে একটা এলসি খুলে দিবে। হ্যাঁ, এখন আপনার সাথে ডিপেন্ড করবে কতখানি রিলেশনশিপ আছে তার উপরে, এবং কখনো গভর্নমেন্টেরও রেস্ট্রিকশন থাকে যে এলসি মার্জিন কত হবে। আপনি খুব রিলায়েবল, এটা যদি আপনার হয়, এটা যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস হয়, সে যদি 5 কোটি টাকার এলসি করতে যায় বা 50 কোটি টাকার এলসি করতে যায়, তার কাছে হয়তো জিরো মার্জিনেই হয়তো খুলে ফেলে দিবে, কারণ সবাই চিনে। কিন্তু হয়তো নতুন কেউ হলে হয়তো 100% মার্জিনই নিবে। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন সময় রেস্ট্রিকশন থাকে যে এলসি মার্জিন কত হবে। তো যাই হোক, সেটি আমাদের জন্য খুব একটা এই মুহূর্তে এই বিষয়ের জন্য এলসি মার্জিন কত হবে সেটা খুব একটা এই আমাদের বিষয়ের জন্য হয়তো অতটা রিলেভেন্ট না। এলসিটা খোলার পরে এই এলসি ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিবে আপনার ওই যে আপনার, এবং এরপরে কিন্তু শুরু হয়ে যাবে সব ব্যাংক টু ব্যাংক করেসপন্ডেন্ট। সো আপনার আপনার যে এক্সপোর্টারের যে ব্যাংক তার কাছে চলে যাবে এই ডকুমেন্টটা, এবং ওই ব্যাংকের মাধ্যমে সে কালেক্ট করবে। কালেক্ট করার পরে উনি মাল রেডি করে প্যাক করে শিপে উঠাবেন। হ্যাঁ, শিপে যখন উঠাবেন বা এয়ারক্রাফটে উঠাবেন, কিন্তু ম্যাক্সিমাম বিজনেসে সে তো হয় শিপের মাধ্যমে, বিকজ এয়ারক্রাফটে আনলে সেটার খরচ অনেক বেশি পড়ে। সো ম্যাক্সিমাম ট্রেড হয়, ইন্টারন্যাশনাল ট্রেড হয় শিপের মাধ্যমে। এয়ারের মাধ্যমে হয়, বাট সেটির পরিমাণ অত্যন্ত কম, যেহেতু এক্সপেন্সিভ। এয়ার ইজ এক্সপেন্সিভ, বাট খুব কুইক না, অল্প সময়ে পাওয়া যায়, বাট এক্সপেন্সিভ। তো আপনার যখন মাল উনি তৈরি করবেন, তুমি যখন একটা প্যাকিং লিস্ট তৈরি করেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, প্যাকিং লিস্ট আপনি হয়তো মাল শনাক্তকরণের জন্য লাগবেন। করার পরে যখন শিপের কাছে দিবেন, যে শিপের যে ক্যাপ্টেন বা তার প্রতিনিধি এটি রিসিভ করবেন, এবং ওই এক্সপোর্টারকে যে ডকুমেন্টটা দিবেন তাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, উনি বুঝে নিবেন কি কি মাল রিসিভ করতেছেন, সেটি করবেন বলে ওনাকে একটা ডকুমেন্ট দিবেন, which is very important ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য। তাকে বলা হয় বিল অফ ল্যাডিং। হ্যাঁ, কি বলা হয়? বিল অফ ল্যাডিং। এটার মধ্যে স্যার বিল অফ ল্যাডিং এর আগে একটা মেট রিসিট হবে স্যার। আমাকে 1 মিনিট সময় দিবেন। হ্যাঁ, আমি 1 মিনিট, ওইটা আমার একটা কল এসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার না, স্যার বলেন স্যার। এখন স্যার আচ্ছা।
আমি স্যার ওই যে ক্লাসে স্যার, মানে আমি ভাবছিলাম 5-10 মিনিট নেওয়া যাবে স্যার, 10 মিনিটের মধ্যে হবে স্যার? আমি হ্যাঁ সেটা ভালো হয় স্যার। স্যার স্যার হ্যাঁ সরি, হ্যাঁ বলেন। স্যার ওই হ্যাঁ, জি। বিল অফ ল্যান্ডিং এর আগে হ্যাঁ বলেন। আর মাল দেওয়ার পরে ওই জি। জাহাজের ক্যাপ্টেন একটা মেট রিসিট ইস্যু করবে স্যার। কি কি করে? মেট রিসিট, MATE। আচ্ছা, মেট রিসিট এটা কে দেয়? এটা স্যার শিপের ক্যাপ্টেন দেবে, হ্যাঁ ওই নিয়ে গেলে তারপর স্যার BL ইস্যু হবে স্যার। আচ্ছা, মেট রিসিপ্টটা নিয়েই যাওয়ার পরে এটা ই দেয় আপনার বিল অফ ল্যান্ডিং দেয়। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, তো মেট রিসিপ্টটা তো কি লাগে অন্য পরবর্তী সময় খুব একটা? জি স্যার, মেট রিসিট লাগে স্যার, নতুবা যে যখন নেগোশিয়েট করবে হ্যাঁ তখন মেট না হলেও চলে, কিন্তু স্যার মেট রিসিট ছাড়া বিল অফ ল্যান্ডিং ইস্যু হবে না। আচ্ছা, সেটা ঠিক আছে, বাট ওয়ান্স ইউ গেট দ্য বিল অফ ল্যান্ডিং তাহলে তো তারপরে তো মেট রিসিপ্টের খুব একটা কাজ নাই। না স্যার, না হয়ে গেল না, জি স্যার, হ্যাঁ। তারপর লাগবে। তো ফাইনালি কিন্তু ব্যাংক যখন পাঠায় তো বিল অফ ল্যান্ডিংই পাঠায়, মেট রিসিপ্ট তো আর খুব একটা মাল ছাড়াইতে লাগে না, তাই না? না স্যার, না মেট রিসিট এখানে আসবে না, আসবে না, জি স্যার, এখানে আসবে না। রাইট, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ওইটা একটা সহায়ক একটা ডকুমেন্ট হয়তো ওই ই করে, যেটাকে কালীশঙ্কর রায় বাবু ঠিকই বলেছেন, মেট রিসিপ্ট। তো এরপরে বিল অফ ট্রেডিংটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট। যে কোনো ডিসপিউট, যে কোনো মাল ছাড়াতে বা যে কোনো কিছুতে এই বিল অফ ল্যান্ডিং এর ভূমিকা কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জাহাজের যে ক্যাপ্টেন বা তার প্রতিনিধি, উনি যে ওনারা যে মাল বুঝে নিয়েছেন, হ্যাঁ, এই যে হয়তো 15 দিন 1 মাস মাল গভীর সমুদ্র থেকে আসবে একটা দেশ থেকে আরেকটা দেশে, উনি যে দায়িত্ব নিয়েছেন এর মধ্যে অনেক ভ্যালুয়েবলস কিছু থাকতে পারে, সেটি উনি বলছেন। এবং এই বিল অফ ল্যান্ডিংটা পাওয়ার পরে এটি ওই যিনি এক্সপোর্টার উনি ওনার ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ, উনি ইম্পোর্টারের কাছে পাঠাবেন। এর সাথে সাথে আর কি কি পাঠাবেন? এর সাথে সাথে উনি একটা ইনভয়েস বানাবেন। দিস ইজ কল্ড কমার্শিয়াল ইনভয়েস বা দ্য ইনভয়েস, জাস্ট ইনভয়েস, যেটা অরিজিনাল ইনভয়েস। আপনারা বিভিন্ন যখন জিনিসপত্র কেনেন যে ইনভয়েস পান, এক্স্যাক্টলি দ্য সেম ইনভয়েস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইনভয়েস। মালের ডেসক্রিপশন থাকবে, কত টাকা মালের দাম সেটি থাকবে, যেরকম আপনি একটা ইনভয়েস দেখেন সেরকমই একটা ইনভয়েস। এটি পাঠাবেন। আর কি পাঠাবেন? বিল অফ এক্সচেঞ্জ পাঠাবেন। উনি যে বিল করতেছেন, এটা টাকা যে দিতে হবে কত টাকা, যেটিকে চাইলে ব্যাংক থেকে এটা ডিসকাউন্টিং করা যায়, এরকম একটা বিল অফ এক্সচেঞ্জ পাঠাবেন। সোর্স অফ অরিজিন ডকুমেন্ট অনেক সময় লাগে, যে কোনো দেশ চায় যে এই মালটার অরিজিন কোথায়, হ্যাঁ, এটা কি এটা কি হয়তো এরকম কোনো কান্ট্রি যার সাথে ইন্টারন্যাশনাল এমবার্গো আছে, বিধিনিষেধ আছে, তার কাছ থেকে আনা হয়েছে কিনা, কেনা হয়েছে কিনা, এরকম কোনো কিছু কিনা। তো সোর্স অফ অরিজিনও কিন্তু অনেক সময় এটা লাগে এবং দিতে হয়, এটা যে মালটার অরিজিনটা কোথায়, মালের কোথা থেকে এসছে। তো এই ডকুমেন্ট গুলো ব্যাংকের থ্রুতে এই ইম্পোর্টারের কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়, না, ইম্পোর্টারের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। ইম্পোর্টারের ব্যাংক যখন এবং ওই ডেট বলে দেওয়া হয় যে এত তারিখ জাহাজ পৌঁছবে, এবং আসার পরে ইম্পোর্টারের ব্যাংক ইম্পোর্টারকে ডেকে যখন বলে যে তোমার ডকুমেন্ট এসছে, এই ডকুমেন্ট গুলো ওনাদের কাছ থেকে যদি যেই পরিমাণ টাকা ওনারা পেয়েছেন, ওনাদেরকে যদি পেমেন্ট করতে বলে, তখন ওই মার্জিনের বাকি টাকাকে যদি মার্জিনে নেওয়া হয়, মার্জিনের বাকি টাকা ব্যাংকগুলো রেখে উনিরা পেমেন্ট করে দেয়, হ্যাঁ। আর যদি বলে যে না, ওনারা এখানে ফার্দার লোন চাচ্ছেন, তখন ব্যাংক চাইলে ফান্ড দিতে পারে। যাই হোক, দ্যাটস দ্য ফাইন্যান্সিং ইস্যু, আমাদের ওইটা ইস্যু না এই বিষয়ের ক্ষেত্রে। তো ওয়ান্স এটা ইম্পোর্টার ব্যাংকের কাছ থেকে সব দেনা পাওনা হিসাব নিকাশ বা লোন নিয়ে এটা ডকুমেন্টস গুলো পেলেন, তো উনি কি কি পাবেন? উনি পাবেন বিল অফ ল্যান্ডিং পাবেন, উনি কমার্শিয়াল ইনভয়েস পাবেন, উনি সোর্স অফ অরিজিন পাবেন, উনি বিল অফ এক্সচেঞ্জ পাবেন। এই কয়টা ডকুমেন্ট পাবেন, তাই তো? পাওয়ার পরে উনি ওনার শিপিং এজেন্টকে, ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টকে এই ডকুমেন্টস গুলো দিয়ে দিবেন। তারা নতুন একটা ডকুমেন্ট প্রিপেয়ার করবেন, সেটাকে বলা হয় বিল অফ এন্ট্রি, না? ওইটার মধ্যে কি পরিমাণ মাল আছে, কি কি সব ডেসক্রিপশন থাকবে, এবং এগুলো সবগুলো সহ এটা কাস্টমসে যাবে, ওনারা ওই মালটা অ্যাসেস করবে। করার পরে এর উপরে যত রকম ট্যাক্স আসবে, আমরা দেখবো কি কি ট্যাক্স বাংলাদেশে আছে, আমরা একটা রিয়েল বিল অফ এন্ট্রি দেখবো কি কি আছে, সেগুলো আমরা দেখবো, বোঝার চেষ্টা করব। ওইটা করার পরে বিল অফ এন্ট্রিটা হলো বাংলাদেশে মাল ঢোকার পারমিশন, না? অ্যাসেস করার পরে ট্যাক্স দেওয়া হয়েছে
এবং বিল অফ এন্ট্রিতে যখন এটা ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে, মাল ওই বিল অফ এন্ট্রি দিয়ে চিটাগং পোর্ট বা মংলা পোর্ট থেকে খালাস হয়ে আসবে। হ্যাঁ, সো বিল অফ এন্ট্রির মধ্যে আপনি দেখবেন এর সাথে একটা অ্যাসেসমেন্ট অর্ডারও থাকে। কাস্টমস এর যারা আছে একটা অ্যাসেসমেন্ট অর্ডারও থাকে, আমরা দেখাবো আজকে অ্যাসেসমেন্ট অর্ডারটা কি। ওই সো একটা অ্যাসেসমেন্ট অর্ডারও থাকবে। আপনাকে যদি আমরা একটা দেখাই স্যাম্পল, আমাদের ওই যে যখন পরীক্ষা নিব তখনও আপনাকে আমরা দেখাবো। সো দিস ইজ, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা একটা অ্যাসেসমেন্ট অর্ডার। হ্যাঁ, এটা একটা অ্যাসেসমেন্ট অর্ডার, রিয়েল অ্যাসেসমেন্ট অর্ডার, একেবারে রিয়েল অ্যাসেসমেন্ট অর্ডার। এটা এরকম আর কি। এটার মধ্যে আমরা দেখাবো, পরবর্তীতে আমি বুঝাবো জিনিসটা হয়তোবা। আর আপনাদের একটু যদি দেখাই, এটা হচ্ছে বিল অফ এন্ট্রি। হ্যাঁ, এটা একটা বিল অফ এন্ট্রি, রিসেন্ট, খুব বেশি দিন 31/5/20 এই করোনাকালীন সময়ের একটা বিল অফ এন্ট্রি। আর একটা জিনিস দেখাই আপনাকে, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েসটা। এরকম ওই যে আমরা যেরকম ইনভয়েস দেখি, কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে মালের ডেসক্রিপশন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনভয়েস, এই যে যেটা হচ্ছে ইনভয়েস, এই মালের ডেসক্রিপশন, এটা একটা গাড়ির ইনভয়েস। হ্যাঁ, ওই $20,000 ফ্রেট চার্জ লেখা আছে, টোটাল কি কোথা থেকে আসছে। হ্যাঁ, ইনভয়েসটা এই যেভাবে একটা আমরা যে কোনো একটা জিনিস কিনলে, একটা ফার্নিচার কিনলে, একটা ফ্রিজ কিনলে যেভাবে ইনভয়েস দেয়, সেটা রকম একটা ইনভয়েস। একটু ভিন্ন ফর্মও থাকতে পারে, ডিপেন্ড করে। এটা বানায় হচ্ছে ওই যিনি সেল করতেছেন, সেলার বা এক্সপোর্টার, উনি এটি ওনার প্রতিষ্ঠানের লেটার হেডে বানাবেন। সো এটা নিয়ে, সো বিল অফ এন্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য ওটার মধ্যে, এবং অ্যাসেসমেন্ট অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। ওইটা অ্যাসেসমেন্ট করে কাস্টম অথরিটি এটি বিল অফ এন্ট্রিতে ওনার দেনা পাওনা বুঝিয়ে দেওয়ার পরে, সকল পাওনা বুঝিয়ে দেওয়ার পর মালটা চিটাগং বা মংলা পোর্ট থেকে খালাস হয়ে আসবে। হ্যাঁ, আর যদি এটা এয়ারপোর্টের মাধ্যমে আসতো, মানে আকাশ পথে আসতো, প্লেনের মাধ্যমে আসতো, ওই বিল অফ ল্যাডিং এর জায়গায় বলা হয় ওইটাকে একই জিনিস, ওটাকে বলা হয় এয়ারওয়ে বিল। নাম জিনিস একই। হ্যাঁ, শুধু যেটা শিপে আসলে বিল অফ ল্যাডিং, আর আকাশ পথে আসলে ওই একই জিনিস ক্যাপ্টেন সাহেবই দিবেন বা তার প্রতিনিধি দিবেন, ওটা হচ্ছে বলা হয় এয়ারওয়ে বিল। এই হচ্ছে পার্থক্য। ওইটা গিয়ে ওই এয়ারপোর্টে আপনার কার্গো থেকে ছাড়াই নিয়ে আসতে হবে, যেভাবে চিটাগং মংলা পোর্ট দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয়। এই একই রকম অ্যাসেসমেন্ট অর্ডার হবে, সবকিছু হবে, বিল অফ এন্ট্রি হবে, ওখান থেকে নির্দিষ্ট কাস্টমস ডিউটি দিয়ে অন্যান্য ইনকাম ট্যাক্স, সেখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আসবে, সেখানে ভ্যাট আসবে। এখন তো অ্যাডভান্স ট্যাক্স আসে না, আগে ছিল আপনার অ্যাডভান্স ট্রেড ভ্যাট, এখন আসছে অ্যাডভান্স ট্যাক্স, তাই না? নতুন আইনে আগে ছিল অ্যাডভান্স ট্রেড ভ্যাট, এখন অ্যাডভান্স ট্রেড ভ্যাট নাই তো, না? এখন নেই, এখন শুধু এটি এখন হয়ে গেছে অ্যাডভান্স ট্যাক্স। একই জিনিসের নাম চেঞ্জ। হ্যাঁ, ওইখানে আগে বোধহয় ওই ম্যানুফ্যাকচারদের দিতে হতো না, এখন ওই ম্যানুফ্যাকচারদেরও ইনক্লুড করে দেওয়া হয়েছে, পরিধি বাড়ানো হয়েছে, তাই তো? অ্যাডভান্স ট্যাক্সে। রয় বাবু? জি স্যার। জি, ঠিক আছে। তাহলে এই হলো মোটামুটি যেসব ডকুমেন্টস গুলোকে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যবহার করা হয়, এবং যেসব আমরা একটু দেখি, যে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটাই আচ্ছা, আমাদের পরীক্ষা হবে, আমরা নয়, আপনারা মোটামুটি আসছেন এখন তো, মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি সবাই চলে আসছেন। স্যার আমি আলামিন সবাই বলছিলাম স্যার, আমি গাড়ির মধ্যে ছিলাম, চলে আসছি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কি 9টা 10-10 মধ্যে মনে হয় পরীক্ষাটা শুরু করতে পারবো, না? জি স্যার, জি স্যার। চাইলে আপনারা, আমি আপনাদের একটু বুঝায় দেই এবং এখানে আপনাদের পার্টিসিপেশন করেন। আমরা প্রথম 2টা কোয়েশ্চেন, তো 2টা কোয়েশ্চেনের মধ্যে আপনারা কি সবাই আপলোড করতে পারেন এখন? কোনো সমস্যা? জি স্যার, জি স্যার, সমস্যা নেই। জি, সেদিন পেরে গেছি স্যার, হয়তো পারবো স্যার। রাইট, পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরা প্রথম দিন আজকে একটু সময় বেশি দিব আপনাদেরকে, ওই যে আপলোড করার জন্য সময় বেশি। আপনারা কোনো প্যানিক হবেন না, লেখার পরে, হ্যাঁ, লিখবেন, আপনাদের যথেষ্ট পরিমাণ সময় দেব, লিখবেন, লিখে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিব আমরা আপলোড করার জন্য। বাট আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, কেউ কারোর সাথে আলোচনা করবেন না, আমরা এখন বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই যে আমরা কিন্তু, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনারা মোটামুটি বুঝে যাবেন যে এটার আনসার কি, বাট আপনাকে এটা শেখার একটা পার্ট।
হ্যাঁ, আমরা যারা অনেকেই পারেন, কালীশঙ্কর রায় বাবু যারা প্র্যাকটিস করতেছেন ওনার জন্য এটা প্রবলেমটা কোনো প্রবলেমই না, বাট যারা হয়তো অন্য লাইনে আছেন, হয়তো অ্যাকাউন্টসে আছেন, হয়তো ভ্যাটে নাই বা ট্যাক্সে নাই, তার জন্য হয়তো আপনি একটু লার্নিং, বা একেবারে যারা অন্য কিছুতে আছেন তারা এই কোর্সটা করছেন, তাদের জন্য এই জিনিসগুলো অত্যন্ত বোঝা এবং শেখা দরকার আছে। সেজন্যই আমরা এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বলে দিচ্ছি মোটামুটি কনসেপ্টের উত্তরটা আমরা কাছাকাছি, পুরোটা বলবো না, হ্যাঁ, বাকিটা আপনি বুঝে নেবেন আমাদের এতদিন আলোচনা থেকে আপনাকে এই করতে হবে। বাট আমরা আশা করছি আপনি কারোর সাথে কেউ আলোচনা করবেন না। এখন আমরা যে আলোচনা করার করে নিচ্ছি, হ্যাঁ, এরপরে আপনি নিজের মতো করে লিখবেন, 2 পৃষ্ঠার মধ্যে লিখবেন, আমার একটা ইয়ে আছে ভাই, হ্যাঁ, তারপর আপলোড করে দিবেন। যথেষ্ট পরিমাণ সময় দিব আপনাদেরকে, সো দ্যাট আপনার কারো কোনো ধরনের যাতে অসুবিধা না হয়। একবার যদি আপলোড করতে অসুবিধা হয় আবার চেষ্টা করবেন, আবার চেষ্টা করে আপলোড করবেন। এরকম করে করে আমরা আমাদের যাতে করে আমাদের ফাইনাল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোর সময়, ফাইনাল পরীক্ষা এখন হবে না, বাট মিড হবে, মিড এর সময় যাতে কারো কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আমরা তাহলে একটু দেখাই আপনাকে প্রবলেমটা। দুইটা কোয়েশ্চেন এটার মধ্যে, প্রবলেমের মধ্যে। হ্যাঁ, your client company ABC has bought a Nissan X-Trail model 2018 from a local commercial importer, 4-star. So commercial importer এর নাম হচ্ছে, হ্যাঁ, 4-star group। কমার্শিয়াল ইম্পোর্টার মানে হচ্ছে এটা ভ্যাটের টার্ম, আপনার এখানে ভ্যাট আইনে যে আপনি দেখবেন কমার্শিয়াল ইম্পোর্টার মানে যে ইম্পোর্ট করে যে বিক্রি করে সেটা কমার্শিয়াল ইম্পোর্টার। হ্যাঁ, the importer submitted a bill of 45 lakhs inclusive of tax and VAT. So ABC company ওই 4-star এর কাছ থেকে একটা নিশান এক্স-ট্রেল 2018 মডেলের গাড়ি কিনছে, 45 লাখ টাকা 4-star যে সেলার সে বিল করছে, ইনক্লুডিং ট্যাক্স এন্ড VAT. You were saying that you need to deduct, মানে the company said that একটু ভুল আছে, need to deduct 3% on the bill amount as withholding tax. আপনারা জানেন মাল সাপ্লাই করলে ট্যাক্স কাটতে হয় না, 52 তে সাপ্লাইয়ের পরে মাল সাপ্লাইয়ের পরে ট্যাক্স কাটতে হয়। However, the seller is arguing that you should not deduct this as they have already paid VAT, AIT, AT at import stage. They have also supplied you the bill of entry for the car as mentioned below regarding their claim. Advise your client on this issue. এখন আপনি এই কোম্পানি, আপনি ইউ আর দ্য ট্যাক্স কনসালটেন্ট, আপনার কাছে অ্যাডভাইস চাইছে যে তার কি ট্যাক্স এখানে 52 তে কাটা উচিত উচিত না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে নরমাল লেভেলের জন্য ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড, বাট এটা পরবর্তীটা হচ্ছে আমাদের এই যে ডিটিএ চলে আসবে। যদি আপনি এবিসি কোম্পানি যদি ডিরেক্টলি ওইটা ক্রস কন্টিনেন্টাল কর্পোরেশন থেকে গাড়িটা আসছে, আপনি দেখবেন নিচে এই যে অ্যাসেসমেন্ট নোটিস এবং অন্যান্য জায়গায় লেখা আছে, যদি এরকম হইতো যে 4-star থেকে আনে নাই, তাইলে আচ্ছা আমরা প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। কালীশঙ্কর রায় বাবু বুঝছেন জিনিসটা? জি স্যার, স্যার বলবো? বলেন বলেন। স্যার এখানে যেহেতু স্যার একটা ব্যাপার আছে, যদি স্যার এনবিআর থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসে, জি, তবে স্যার এই যে দেখেন এখানে করা যাবে না স্যার। হ্যাঁ জি, যদি স্যার এনবিআর থেকে পারমিশন নিয়ে আসে, কারণ নিয়ম হচ্ছে যে যদি স্যার কোনো জিনিস ইম্পোর্টেড হয় উইদাউট এনি মডিফিকেশন, যদি অ্যাজ দ্য সেম শেপে যদি বিক্রি হয়, জি, এই ক্ষেত্রে স্যার ডিফারেন্স বিটুইন দ্য ইম্পোর্ট ভ্যালু এন্ড ডিফারেন্স বিটুইন দ্য সেলস প্রাইস, হ্যাঁ, এই ডিফারেন্স টুকুর উপরে স্যার টিডিএস করা যাবে, নট অন দি এন্টায়ার অ্যামাউন্ট অফ সেলিং প্রাইস। ইন্টার অ্যামাউন্টে করা যাবে না, না স্যার, যদি স্যার 10 টাকা ভ্যাটের না, ভ্যাটের কথা না, এটা না না, আমি ট্যাক্সের কথা বলছি স্যার, আমি ট্যাক্সের কথা বলছি স্যার। যদি স্যার 10 লক্ষ টাকা বিক্রি হয়, এই জিনিসের মধ্যে ইম্পোর্ট ভ্যালু 8 লক্ষ টাকা থাকে, 8 লক্ষ টাকার উপর অলরেডি টিডিএস হ্যাজ বিন ডিডাক্টেড এট ইম্পোর্ট স্টেজ। আচ্ছা, আর বাকি যেটুকু থাকবে তার উপরে স্যার টিডিএস করতে হবে, প্রোভাইডেড দ্য ইম্পোর্ট দি সেলার হ্যাভ নেসেসারি পারমিশন ফ্রম এনবিআর। আচ্ছা, কিসের পারমিশন? ওই যে ওই বাকিটুকু না কাটার জন্য ইনক্রিমেন্টাল অ্যামাউন্টের উপর ট্যাক্স কাটতে পারবে, আচ্ছা, নট অন দি এন্টায়ার অ্যামাউন্ট। দেখেন এখানে সে কি দিছে, সে দিছে, আপনি যদি এটা দেখেন, কোশ্চেনটা দেখেন, সে অলরেডি পে করছে কি, সে কাস্টম ডিউটি পে করছে। আচ্ছা, কাস্টম ডিউটির সাথে ইনকাম ট্যাক্সের কোনো কিছু নাই, রেগুলেটরি ডিউটি দিছে, সমস্যা নাই, সাপ্লিমেন্টারি ডিউটি দিছে, এটাগুলো তো কোনো কিছু না, ভ্যাট দিছে, সেটা আমাদের কোনো ইস্যু না, এআইটি দিছে, সে জি স্যার, এই যে এআইটি দিছে এট 5%,
জি স্যার, তো এআইটি তো 64 65 এ, হ্যাঁ। জি স্যার। তো এইটার জন্য কি 52 তে কি আপনার কোনো সমস্যা আছে? পাবে স্যার, কারণ স্যার যদি এখন আবারও ট্যাক্স ডিডাক্টেড হয়, যদি পার্টিকুলার জি বুঝিনি, আবার বলুন। স্যার এখন যদি স্যার আবারও ও যদি স্যার এখন এর যে ইম্পোর্ট ভ্যালু, যে ভ্যালুর উপরে সে ট্যাক্স দিয়ে আসছে, 60 করে যে ডিডাকশন করে রাখছে, জি এখন যদি স্যার ওই ভ্যালুর বেশিতে যদি সে সেল করে, ইনক্রিমেন্টেড অ্যামাউন্ট অফ সেলস এর উপরে নরমাল এখন স্যার টিডিএস করবে। আচ্ছা আর আর কারণ স্যার যদি এটা যদি না করে, তবে স্যার দি ইম্পোর্টার হ্যাভ টু পে টুয়াইস, কারণ স্যার সে একবার ট্যাক্স দিয়ে আসছে, আবার তার পুরো সেলস এর উপরে টিডিএস হবে। তার ইম্পোর্ট ভ্যালু যদি 10 লাখ টাকা হয়, 10 লাখ টাকার মধ্যে অ্যাডভান্স ট্যাক্স একবার দিয়ে আসছে, এখন আবার 10 লাখ টাকা যদি বিক্রি করে, তো দুইবার অ্যাডভান্স ট্যাক্স হয়ে যাবে। 12 লাখ টাকা বিক্রি করে 2 লাখ টাকার উপরে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, কাটতে হবে। এটা কি প্র্যাকটিস এভাবে হচ্ছে? জি স্যার, জি, এটা নতুন ডুয়েল ট্যাক্স হয়ে যাবে তো। আমার মনে হয় স্যার এই বিষয়টা এরকম না স্যার। ফাইনালি এটা সেটেল করতেছেন। বিষয়টা সংবাদদাতা ঠিকই বলেছেন, এটা যেখানে বিল অফ এন্ট্রি সাবমিট করা হয় 52C সেকশন 52C তে বলা আছে, এটা স্পষ্ট আকারে যদি কোনরূপ দেওয়া হয় সেল ভ্যালু এবং পারচেজ ভ্যালু যে ডিফারেন্স শুধুমাত্র সেই অ্যামাউন্টটার উপরে কাটা যায়। কত 52? এটা কত আছে 52? সি স্যার, আমি নিজে ডাচ বাংলা ব্যাংকে এই ধরনের মানে আমরা এই ফ্যাসিলিটিটা নিই ব্যাংকে, যখন হচ্ছে স্পেসিফিক ওনারা যারা ডিডাকশন করছে তারা একটু স্পেসিফিক বিল অফ এন্ট্রি চাই, অর্থাৎ এইটার এখানে সেটা এটা চাই। স্যার একটু সবাইকে মিউট। আচ্ছা মিউট করেন, তাহলে সবাই আলোচনাটা শুনতে পারবে। এখানে গাইডিং প্রিন্সিপালটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই শেপে ইম্পোর্ট হবে, কোনো শেপ চেঞ্জ করা যাবে না। সে গাড়িটা আসছে স্যার পেট্রোল ইঞ্জিন, এখন যদি স্যার ইম্পোর্টটা যদি এনে কনভার্ট করে সিএনজি তে করে, তবে এই বেনিফিট পাবে না। আচ্ছা ওকে, কথা বুঝতে পারতেছি না কার ইয়া করা। যারা যাদের একটু শব্দ হচ্ছে, যারা কথা বলছেন না তারা একটু আনমিউট করে নেন, আবার যখন কথা বলবেন তখন তারা একটু মিউট করে নেন, যখন কথা বলবেন তখন এটা আনমিউট করে নেন। আমরা কালীশঙ্কর বাবুর কথা শুনতেছিলাম। দেখেন এখানে ওনার এই গাড়িটার মূল্য নির্ধারিত হয়েছে $20,000, হ্যাঁ। তো তার সাথে সিডি মিলে উনি এআইটি দিচ্ছেন। আপনি দেখেন এখানে আমি যদি একটু বড় করে দেখাই, উনি দিচ্ছেন এই কোম্পানিটা ইনকাম ট্যাক্স দিয়েছে 20,29,345 টাকার উপরে 5%, মানে 1,01,480 টাকা সে এআইটি দিয়েছে। এটা নিয়ে আমাদের ইস্যু, তাই তো? এআইটি এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর অন্যগুলো ভ্যাট এবং সাবসিডি ডিউটি রেগুলেটরি আমাদের ইস্যু না। আমাদের হচ্ছে এই এআইটি 1,01,000 টাকার মতো, এইটা এখন কি ফার্দার যেটা 5% রেটে দিয়েছে, বিকজ আইনে 5% দেয়া আছে, এসআরও করে বোধহয় 5% করা হয়েছে। তো ফার্দার যখন এটিকে যখন সে বিক্রি করবে, যিনি বায়ার উনি 52 তে উইথহোল্ডিং ট্যাক্স যেটা 3% হারে কাটার কথা, সেটি কাটবেন কিনা, এবং ধরেন এখানে সেলিং প্রাইস হচ্ছে 45 লক্ষ, এখন আর ইম্পোর্ট প্রাইস হচ্ছে 25,91,889 টাকা। জি বলেন। ট্যাক্স লাগানো আছে 37,66,460 টাকার উপরে। জি ট্যাক্স, হ্যাঁ ওটা তো হচ্ছে 26.67% অ্যাড করা হয়েছে ভ্যালু অ্যাডিশন করে। স্যার একটু শাহজাহান ভাইরে মিউট করবেন স্যার। শাহজাহান সাহেবকে মিউট করে, হ্যাঁ মিউট করে দিলাম। থ্যাংক ইউ স্যার। এখন যদি সেলার যদি এই 37,66,464 এর বেশি দামে বিক্রি করে, তবে স্যার ওই ইনক্রিমেন্টাল অ্যামাউন্ট অফ সেলসের উপরে টিডিএস করতে হবে স্যার, নট টু দিস অ্যামাউন্ট, বিকজ 37,66,000 অলরেডি ট্যাক্সড। জি আচ্ছা, এই হচ্ছে স্যার ঘটনাটা। কিন্তু প্রভিশন হচ্ছে যেই ফর্মে গাড়িটি এসছে কোনো চেঞ্জ করা যাবে না। না 37 এর উপর কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয় নাই। ট্যাক্স বেস, ওনার ট্যাক্স বেস কিন্তু ওইটা হচ্ছে ভ্যাটের জন্য, অ্যাসেসেবল ভ্যালু, ভ্যাটের জন্য অ্যাসেসেবল ভ্যালুর উপরে ট্যাক্স স্যার, অ্যাসেসেবল ভ্যালুর উপরে ট্যাক্স। না আপনি দেখেন ক্লিয়ারলি বলে দিয়েছে যে ট্যাক্স বেস
20,29,345 এর 5% হচ্ছে 1 লক্ষ। জি তাই হবে। আমি স্যার দেখতে ভুল করতেছিলাম। 20 লক্ষের উপরে হবে স্যার। মানে যার উপর স্যার যে অ্যামাউন্টের উপর ট্যাক্স দেওয়া আছে, জি ট্যাক্স অ্যামাউন্টের বেশি যদি বিক্রি হয়, ধরেন 45 লাখ ডিফারেন্স টাকা asking price। তো 45 লক্ষ আর এই 20 লক্ষ 25 লক্ষের উপর বাকি ওই যে সাবসিডিটা কাটতে হবে। জি 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 স্যার, জি স্যার। স্যার আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার এই যে 37,66,464 টাকা এটা স্যার ট্যাক্স রিলেটেড, ব্যাট রিলেটেড, এটা স্যার আমরা জন্য নাকি আমারটা ভুল ছিল, আমি দেখতে ভুল করতেছিলাম। এটা 20 টাকা কি হবে? স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমার 20,29,000 টাকার উপরে হবে আমার ট্যাক্স হবে, আর 27,60,000 যেটা সেটা হচ্ছে আমার ব্যাট ইস্যু। ওইটাই হইছে 20-29 এর উপরে হইছে, 20,29,000 এর উপরে হইছে। আপনি আমি তো তাই বলছি, ফিগারে দেখতে ভুল করতেছি। ওইটা অসুবিধা না, ওইটা তো কারেকশন করা হয়েছে, ওটা অ্যামাউন্টটা দেখতে ভুল হয়েছে, ওটা কোনো ব্যাপার না। বাট আপনার মেইন ইস্যুটা আপনারা বুঝতেছেন কিনা? স্যার আজকে নেট প্রবলেম করেছে, আবার যদি রিপিট করতেন ভালো হতো স্যার, নেট অনেক প্রবলেম করতেছে আজকে। আচ্ছা, আমরা অন্য কেউ কোনো কালীশঙ্কর রায় বাবু তো ওনার বক্তব্য দিলেন এবং উনি বললেন এটাই প্র্যাকটিস হচ্ছে। আরেকজন বোধহয় বলতে চেয়েছিলেন অনুপ কুমার অধিকারী সাহেব। স্যার নেটের খুব প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, না অসুবিধা, এখন তো কিছু করার নাই, যতটা সম্ভব আর কি আমরা আলোচনা করব। আর কারো কোনো বক্তব্য আছে কিনা? এটার রিলেটেড আইনটা কত আছে? 52C। 52C তো স্যার খানিকটা, কিন্তু ইটস এ প্র্যাকটিস স্যার, ইটস এ প্র্যাকটিস। আর কারো কোনো কেউ বলবেন? অনুপ সাহেব বোধহয় কিছু বলতে চাইছিলেন। দাদা আমি একটু দাদার সাথে একটু জিজ্ঞেস করি। দাদা বলেন। যদি আপনি এখন বলতে চাচ্ছেন যে যদি 20,29,345 টাকার বেশি ভ্যালুতে বিক্রি করে তাহলে ওইটার উপরে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স কাটতে হবে। যিনি কিনবেন ওই ডিফারেন্স উপরে ট্যাক্স কাটবেন। এখন কাস্টমার, এখন আমার যে সেলসম্যান সে তো তার প্রফিট অ্যাড করবে না এটার উপরে? ওটাই তো প্রফিট, যাই করে 45 লাখ। আমরা তো যেখানে কোয়েশ্চেন হচ্ছে সেলস প্রাইস হচ্ছে 45 লাখ। তো 45 লাখ যদি হয় তাহলে বাকিটার উপরে 20,29,000 বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটার উপরে ট্যাক্স কাটবো। অবশ্যই দুইবার ট্যাক্স হয়ে যাবে না। আমি একটা সহজ কথা বলি, সেটা হলো যে আপনার যে পারচেজ করছেন সেই পারচেজের উপরে আপনার অ্যাপ্লিকেবল রেটে বলছেন। সরি, একটু নাম পরিচয় বলেন, আমি দেখতে পাইতেছি না আপনাকে। স্যার অনুপ কুমার অধিকারী বলছিলাম। জি বলেন, অনুপ সাহেব বলেন। স্যার যেটা হচ্ছে সহজে যে আমার যেটা আমি যে মূল্যে পারচেজ করছি এই মূল্যের উপরে অ্যাপ্লিকেবল যে টিডিএস এইটা ক্যালকুলেশন ফার্স্টে করতে হবে। করার পরে ইম্পোর্ট স্টেট যেটা দেওয়া আছে ওটা বাদ দিয়ে দিলেই সহজে বের হয়ে আসে। একই তো কথা। জি জি। তাহলে কি আমি পুরা 45 লাখের উপরে ট্যাক্স করব, ট্যাক্স ক্যালকুলেশন করব? না, কথা আছে স্যার, এখানে মানে 2016 সালের আইন অনুযায়ী যদি কেউ ভ্যাট চালান দিয়ে থাকে তাহলে ভ্যাট বাদে যে মূল্য তার উপরে স্যার ট্যাক্স হবে। ভ্যাটের উপরে, আর যদি স্যার ভ্যাট চালান না দিয়ে থাকে তাহলে টোটাল ভ্যালু 45 লাখ টাকার উপরে অ্যাপ্লিকেবল রেট এবারকার ফিনান্স অ্যাক্ট অনুযায়ী 3%, এই 3% আগে ক্যালকুলেশন করতে হবে। করার পরে যতটুকু ইম্পোর্ট হিসেবে দেওয়া আছে এটা বাদ দিয়ে দিতে হবে। কথা ঘুরে একই হচ্ছে, ইনক্রিমেন্টেড অ্যামাউন্ট অফ সেলের উপরে ট্যাক্স। না আমি এটা সহজে বললাম যে এই যে কত কেনা আছে বা এই মূল্য আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি খালি বলতে কত দেওয়া আছে। আপনি বলতেছেন নতুন একটা তথ্য আছে যে ভ্যাটের অ্যামাউন্টটা কি বাদ দিতে হবে এখান থেকে? জি স্যার, যদি ভ্যাট চালান কেউ দিয়ে থাকে, যদি ভ্যাট চালান দিয়ে থাকে ভ্যাট বাদে যে মূল্য এখানে দেখেন, আপনি কোশ্চেনটা দেখেন, এখানে ভ্যাট দিয়েছেন উনি 5,64,969 টাকা উনি ভ্যাট দিয়েছেন এই গাড়িটা আনার জন্য। জি স্যার দেখছি, মানে বিষয় হচ্ছে যে যদি কেউ ভ্যাটটা আলাদা করে বিল সাবমিট করে তখন ভ্যাট বাদে মূল্যের উপরে ট্যাক্স কাটতে হবে। অনুপদা ইম্পোর্টের ক্ষেত্রে তো ভ্যাট চালান, তো এই ইনভয়েসটাই পাবে না বিল অফ এন্টিটিতে ভ্যাট চালান হবে। ইম্পোর্টের মানে ওইটা না, আপনি যখন ইম্পোর্ট করে আনছেন সেটা এক বিষয়,
আপনি যখন এটা বিক্রি করবেন তখন আপনাকে নতুন করে ভ্যাট চালান দিতে হবে। হ্যাঁ সেটা তো দিলই। এটা ভ্যাটের তো স্যার তো বলছেন ট্যাক্সের কথা, ইনকাম ট্যাক্সের কথাই বলছি, ট্যাক্সের কথাই দাদা। যখন কেউ ভ্যাট আলাদা করে ইনভয়েস করবে ভ্যাট চালান সহ, তখন ভ্যাট বাদে যে মূল্য সেই মূল্যের উপর ভ্যাট বাদে মূল্য। আচ্ছা 45 লক্ষ টাকা উনি যেটা বলতেছেন 45 লক্ষ টাকা তো হচ্ছে ভ্যাট সহ মূল্য, বুঝতে পারছেন? সুতরাং এখান থেকে ভ্যাটটা বাদ দিয়ে ওই ডিফারেন্সটা করতে হবে। ওনার পয়েন্ট যুক্তিসঙ্গত, বিকজ ভ্যাটের উপর কোনো ট্যাক্স হয় না, রাইট? 45 লক্ষ টাকা ইনভয়েস মূল্য হয়, ইনক্লুডিং ভ্যাট হলে এখানে স্যার প্রোডাক্টের ট্যাক্স হবে স্যার 100 ভাগ 42,85,714 টাকার উপর ট্যাক্স হবে স্যার, রাইট? তাতে কি ওই 20 লক্ষ বাদ যাবে, 20,20,000 বাদ যাবে, 42 লক্ষ টাকার উপর সব ট্যাক্স হবে, রাইট? 42,85,714 টাকার উপর টিডিএস ক্যালকুলেশন করতে হবে, রাইট? এটা 3% করলে আসবে স্যার হচ্ছে ইনটু 3% 1,28,571 টাকা। আচ্ছা 1,28,571 টাকার উপরে আমি বাদ দিব ইম্পোর্ট এক্সচেঞ্জে দেওয়া আছে 1,01,000। নতুন করে ট্রান্সাকশনের মতো ট্যাক্স ছাড় আমার টিডিএস করে জমা দেওয়া লাগবে। কত দিতে হবে তাহলে? 21,000। আচ্ছা এই ট্যাক্সের ভ্যালু যদি ভ্যাট আলাদা করা থাকে তাহলে টিডিএস এর পরিমাণ আসবে 1,28,571 টাকা। আচ্ছা এখান থেকে ইম্পোর্ট এক্সচেঞ্জে যে টাকাটা দেওয়া আছে অর্থাৎ 27,000 এর মতো বাকি 27,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দ্যাট সাউন্ডস গুড। মানে এটাই ঠিক আছে। যদি স্যার ভ্যাট আলাদা মানে ভ্যাট ইনভয়েসে যদি ভ্যাট আলাদা করে দেখানো না থাকে তাহলে সুযোগই নাই ইম্পোর্টে। তো আপনি ভ্যাট কি আপনি ইম্পোর্ট স্টেজে তো আপনার কোনো সুযোগই নাই যে ভ্যাট আপনার না স্যার। আমি ইয়ের কথা বলছি স্যার, যখন আমি বিক্রি করছি বিক্রি করতে বলতেছেন। হ্যাঁ তা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। ওই সময় যদি আমি ভ্যাট আলাদা করে না দেখাই তাহলে স্যার পুরো 45 লাখ টাকার উপরেই আমাকে ট্যাক্স করতে হবে। আচ্ছা আপনি কি প্র্যাকটিস করেন? করি স্যার, অল্প অল্প করি স্যার। কালীশঙ্কর রায় বাবুর কোনো আছে? সাউন্ডস গুড। কালীশঙ্কর রায় বাবুর একই কথা, মোটামুটি একই কথা, জিনিসটা খুব একটা ডিফারেন্স কোনো আমি পাই নাই। মানে জাস্ট উনি বলছেন ইনক্লুসিভ অফ ভ্যাট। এটা তো খুব স্বাভাবিক যে ভ্যাটের উপর ট্যাক্স, ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করতে হয়, এটা আমরা সবাই জানি। সুতরাং জিনিসটা তো একই দাঁড়ালো মোটামুটি। স্যার এই বিষয়টা অনেকেরই স্যার হচ্ছে মানে সবাই মনে করে ভ্যাট সহ, কিন্তু এটা 2016 সালে এটা হচ্ছে যে ক্লিয়ার করা আছে। না, ভ্যাটের উপর কখনো ইনকাম ট্যাক্স হয় না। আমরা যখন ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করি ভ্যাট ছাড়া মূল্যের উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করি। জি স্যার। স্যার একটা কথা কি, যখন স্যার গাড়ি বিক্রি হবে, জি, বিল অফ এন্ট্রির সার্টিফিকেট কপি অবশ্যই দিতে হবে। এই যে এই সমস্ত ট্যাক্সের যে অ্যানোমালিস গুলো সেগুলোকে ক্লাসিফাই করার জন্য কি দিতে হবে? কোনগুলো? বিল অফ এন্ট্রি কপি, বিল অফ এন্ট্রি সার্টিফিকেট কপি লাগবে। রাইট। আচ্ছা ওকে, আর সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো অন্য কোনো মতামত আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ বুঝতে পারেন না এরকম কারো কিছু আছে কিনা? নাইলে কিন্তু পরের কোশ্চেনটা আপনারা বুঝবেন না, পরেরটা বুঝবেন না। প্রথমটা সবার কাছে ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ বুঝতে পারেন না এরকম কারো কিছু আছে? হ্যালো হ্যাঁ বলেন স্যার। আমি বলতেছিলাম একটা যদি এই ম্যাটার একটা প্যাটার্ন দাঁড় করাইতেন স্যার, এভাবে অনুদ্বার এবং কালীশঙ্কর ভাইয়ের কথায় স্যার আসলে সেটা মানে ম্যাথ আকারে কিভাবে আপনাকে বুঝাবো স্যার? এটা এটা তো ম্যাথ আকারে বোঝানোর কিছু নাই। আপনি এটা তো খুব সিম্পল জিনিস, আপনি যেমনি ক্যালকুলেশন করেন, হিসাব করেন, এর কোনো আলাদা কোনো ফরম্যাট আইনে দেয়া নাই যে এভাবেই করতে হবে। আপনি যেভাবে সবাই বুঝতে পারে সেভাবে করলেই হবে। সেখানে যদি আপনার ফরম্যাটটা যদি অন্যের থেকে ডিফারেন্ট হয়, যেমন কালীশঙ্কর বাবু যেটা বললেন এবং আরেকজন যেটা বললেন, জিনিস কিন্তু একই বলেছেন, তাই না? দুজনে হয়তো প্রেজেন্টেশন ডিফারেন্ট ছিল, বাট দুটোই একই জিনিস, ওইটা তো কোনো সমস্যা নাই। যাক, রেজাল্ট একই আসবে। জিনিসটা এবং দুজনের জিনিসটাও লজিক্যালি এক, বুঝছেন? তো ওইটা কোনো আলাদা ফরম্যাট নাই যেভাবে করতে হবে অঙ্কটা, আপনাকে ঠিকমতো প্রেজেন্ট করলেই হলো পুরো স্যার। কিন্তু যারা প্র্যাকটিস করেন তাদের জন্য ব্যাপারটা হয়তো ইজি লাগে, কিন্তু স্যার আমরা যারা প্র্যাকটিস করি না, আমরা যারা এখনো রানিং স্টুডেন্ট, সেই জন্যই তো এই যে আপনাকে এই রিয়েল কেসটা দিলাম, এই কাগজগুলো। হ্যাঁ স্যার, আমি জোগাড় করে আপনাকে দিলাম। এই যে কাগজগুলো একেবারে রিয়েল ট্যাক্স প্রবলেম, এটা একটা। জি স্যার। এই যে কাগজগুলো স্যার, এটা কি বলেন স্যার, এটা কি
ক্লাসরুমে দিয়ে দিবেন স্যার। হ্যাঁ, এটার উপর আপনাকে লিখতে দেবো। এই জন্য তো আলোচনা করতেছি আপনাদেরকে। এটা এখন আপনাকে এই কাগজগুলো দেখবেন, দেখে সময় দিব, আপনি এটা দেখে ডিটেইলি করে আপনি সাবমিট করবেন। তারপরেও যদি কারো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনারা কি তাহলে ঠিক আছে? ওকে তাহলে স্যার। আপনারা প্রথম কোশ্চেনটাই লেখেন আজকে, আপনারা যেটা বললেন। সেকেন্ডটা হচ্ছে এরকম, আমি আপনাকে বলে দেই, তারপরে আপনারা লিখবেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এইটা যদি ধরেন, এরকম করে ধরে নেন, এই যে দেখেন এই জিনিসটা কেমনি ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে। আপনি যদি জানেন যারা ওই কি বলে রিকন্ডিশন গাড়ি যারা বিক্রি করেন, এটা একটা রিকন্ডিশন গাড়ি, তারা জাপানের কোন জায়গা থেকে এটা কেনেন, যেমন ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন, এটা জাপানির একটা রিকন্ডিশন গাড়ি বিক্রি করার একটা ব্যবসা, মানে একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি ধরেন। ওরা বাংলাদেশের কাছে রিকন্ডিশন গাড়ি বিক্রি করে এবং বাংলাদেশে 5 বছরের বেশি আগের গাড়ি ঢুকানো যায় না, গভর্নমেন্টের রুল হচ্ছে 5 বছরের। তো 2020-এ 2016-র আগে কিনতে পারবেন না। তো যাই হোক, ধরেন আপনি চাইলে ডিরেক্টলি আপনার কোম্পানি এই ক্রস কন্টিনেন্ট কর্পোরেশনের সাথে যোগাযোগ করে ডিরেক্টলি গাড়িটা কিনতে পারতো, করতে পারতো। একটা গাড়ি পাঠিয়ে দিবে ওরা কন্টেনারে ভরে। তো সেক্ষেত্রে এরকম যদি হইতো, এটা তা হয় না। এখানে এটা আসছে 4 স্টার সিন্ডিকেট এই শান্তিনগরে, এনাদের মাধ্যমে এই গাড়িটা এই এবিসি কর্পোরেশন কিনতেছে। ধরেন একটা হাইপোথেটিক্যাল কোম্পানি, যারা এবিসি কোম্পানি, তারা এই 4 স্টার কোম্পানির কাছ থেকে কিনেছে এবং সেখানে এই ট্যাক্সের ইস্যুটা আসলো। এরকম যদি হইতো, সেকেন্ড সিনারি তো সেকেন্ড কোয়েশ্চনে বলছে ইটস এ বিট ডিফারেন্ট সিনারি। জাস্ট অ্যাসিউম করে নেন, যদিও বাস্তবতা এরকম না, কাগজপত্র অন্যভাবে আছে। অ্যাসিউম করে নেন ডিরেক্টলি এই যে ক্রস কন্টিনেন্ট কর্পোরেশনের কাছ থেকে আপনি আপনার কোম্পানি গাড়িটা কিনেছে। এখন এবং একই রকম ভাবে ওই সিমিলার কোয়েশ্চেনের উদ্ভব হয়েছে যে আপনি যখন গাড়ি, ওনাকে তো 56-এ আপনি ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন বাংলাদেশে কি এটা কিছু নাই, তাই না? এটা কিছু নাই, ওই জাপানে বসে গাড়ি বিক্রি করে। তো বাট ওর কাছ থেকে আপনি কমিউনিকেট করে গাড়ি কিনতে পারেন। তা আপনি কি 56-এ মাল সাপ্লাই করলে 56-এ বলে দেওয়া আছে মাল সাপ্লাইয়ের ক্ষেত্রে 7.5% কাটতে হবে, কি করবেন সেটা নিয়ে? হবে না স্যার। হ্যাঁ, হবে না, কারণ কোনো ডিটিএ আছে জাপানের সাথে, বাংলাদেশ জাপানের ডিটিএ আছে। হ্যাঁ বলেন। ডিটিএ থাকলেও স্যার, হ্যাঁ, যিনি স্যার আমাদের এখানে সাপ্লায়ার, ইট ইজ ফরেন ট্রেড। জি, এবং ফরেন ট্রেডে টিডিএস কাটার কোনো সুযোগ নেই স্যার। আচ্ছা, আর বিল অফ এক্সচেঞ্জের এগেইনস্টে পেমেন্ট হবে, বিল অফ এক্সচেঞ্জের এগেইনস্টে স্যার টিডিএস করার সুযোগ নেই স্যার। বিল অফ এক্সচেঞ্জ করা যায় না? না স্যার, বিল অফ এন্টিটি যেটা আসবে স্যার, ট্যাক্সটা তো ওই যে অ্যাসেসমেন্টের সময়ই হয়ে আসবে। না না স্যার, তো টিডিএস কথা বলছে স্যার, তো টিডিএস যেটা ইম্পোর্টস টিডিএস হবে, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ইম্পোর্টার অনলি। আচ্ছা, নো টিডিএস, এটা টিডিএস না, এটা অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, এটা স্যার টিডিএস না। যেটা স্যার এলসি লেভেলে ইম্পোর্ট লেভেলে যে ট্যাক্সটা দিয়ে আসছে, এটা ইটস অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স অন দ্য পার্ট অফ দ্য ইম্পোর্টার। আর ইম্পোর্টার যদি সেল যদি না করে, এই ট্যাক্স ইজ পেড অন অ্যাকাউন্ট অফ দ্য ইম্পোর্টার অনলি, নট অন দ্য পার্ট অফ দ্য সেলার। দ্বিতীয় প্রশ্ন স্যার, আপনি, আমি যদি ভুল না করি স্যার, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইম্পোর্টার নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছে, হি ইজ নট বাইং ফ্রম এনি লোকাল সেলার থেকে নিচ্ছে না। সেই ক্ষেত্রে ইন কোর্স অফ ইম্পোর্টেশনের শেষে সব ফর্মালিটিস অবজার্ভ করে ফেলছে এবং বিল অফ এক্সচেঞ্জ আসছে। এখন স্যার ইম্পোর্ট এলসি ওপেনিং ব্যাংক যখন স্যার এক্সপোর্ট আগে পেমেন্ট করবে, তখন সে এই পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে। সেটা তো ব্যাংকে এটা নিয়ে জটিলতা আছে। আপনি আগে এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। বাট ধরেন আপনি ব্যাংকের থ্রুতে গেলেন না, যদিও এটা মধুমতি ব্যাংকের মাধ্যমে এই জিনিসটা হয়েছে, এই কাগজপত্রে আছে। ধরেন আপনি ডিরেক্টলি ওকে পেমেন্ট করলেন, সেই ক্ষেত্রে কাটতে হবে স্যার। সেটাই, তাই না? এখানে আমাদের একটা জটিলতা আছে। আপনার আমরা যে বাস্তবতা যেটা ব্যাংক, হ্যাঁ, এটা ওইটা রাজি হবে না। রাজি, আমার টাকা তুমি কাটবা কেন, আমি তো সেভাবে বিক্রি করি নাই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কাটতে হবে, তাই না? আপনি এলসি করা লাগে না, আপনি যদি চাইলে একটা গাড়ি জাপান থেকে কিনে নিয়ে আসতে পারেন। এলসি বাধ্যতামূলক না, সেই ক্ষেত্রে লাগবে যদি এলসি না হয়। যদি পেমেন্টটা যদি বিল অফ এক্সচেঞ্জে না হয়, জি, তবে স্যার অবশ্যই ব্যাংক পেমেন্ট করার সময় ওই টিডিএস কেটে রাখবে। এবং আনফরচুনেটলি যেটা হয় স্যার,
যেহেতু এক্সপোর্টার বলে যে আমার টাকা পুরোটা আমাকে দিবা, তখন স্যার ইম্পোর্টার যে সেলারকে দিয়ে দিতে হবে, এডিশনাল ব্যাংকে দিয়ে দেয় দিতে হবে। রাইট, এক্স্যাক্টলি। এটাই কিন্তু আইনে কিন্তু সেই স্প্রিটই লেখা আছে। হ্যাঁ, প্র্যাকটিস হয়তো সেখানে হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, আইনে কিন্তু এটাই এই স্প্রিট। হ্যাঁ, এবং যদি ডিটিএ থাকে, ডিটিএ যদি থাকে, যেই দেশের সাথে থেকে আপনি নিয়ে আসছেন সেই দেশের সাথে যদি ডিটিএ থাকে, ফর এক্সাম্পল জাপান থেকে আপনি গাড়িটা নিয়ে আসছেন, এই জাপানের সাথে বাংলাদেশের ডিটিএ আছে, এখন ওই এই যে কোম্পানি বলা হলো এখানে, এই যে ক্রস কন্টিনেন্টাল কর্পোরেশন, এর যদি বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে তাহলে একরকম হবে, আর যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট না থাকে তাহলে তার ট্রিটমেন্ট আরেক রকম হবে। এই যে আর্টিকেল 5 এবং আর্টিকেল 7, এটা তার বিজনেস ইনকাম, তাই না, বিজনেস প্রফিট। তো এইটা কিন্তু ওইটার মাধ্যমে ডিটারমিনেশন হবে। এটাই আইনের স্পিরিট। এখন প্র্যাকটিস হয়তো আপনি জানেন আমাদের আইনে যা আছে অনেক সময় হয়তো বাস্তবে প্র্যাকটিস সেটি হয় না, তাই না? তো এটি হচ্ছে আইনের স্পিরিট। আপনারা কি বুঝাইতে পারছেন? কালীশঙ্কর রায় বাবু ঠিক আছে? আপনাদের প্র্যাকটিসের সাথে তো এভাবেই চলতেছে, তাই তো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? আর কেউ একটু যদি মিউট করে দেন আপনারা, কারো বোধহয় ইকো হচ্ছে। মামুন সাহেব, আচ্ছা, তাহলে আমরা কি, আপনারা কি এই দুটো লিখতে পারবেন? স্যার চেষ্টা করি। আমার ইয়ে ছিল যে বলেন। সিঙ্গে মানে আমার এটা একটু অজানা আছে, দাদার কাছেও জানতে আছে, আপনার কাছেও। আচ্ছা, বলেন কোনটা অজানা? ব্যক্তিগতভাবে ইম্পোর্ট করলে মানে যে ডিডাকশন অফ ট্যাক্স, এটা সেকশন কততে লেখা আছে? আচ্ছা, বলবো স্যার? হ্যাঁ বলেন বাবু বলেন। ব্যক্তিগতভাবে ইম্পোর্ট করলে ওই ইম্পোর্ট স্টেজে যেই ট্যাক্সটা দিতে হবে দ্যাট ইজ ফাইনাল, আর কিছু লাগবে না। না, আমি বলছি এটা কোথায়? 53 মানে ব্যক্তিগত। আমি বলছি তো যে সিচুয়েশনটা স্যার বললো যে ব্যক্তিগত না, তো এটা ব্যক্তিগত না, এটা কোম্পানি করতেছে। ব্যক্তিগত তো আপনার টিডিএস করতে হয় না, উইথহোল্ডিং তো আমরা ব্যক্তিগতভাবে করি না। জি করতে হয় না। জি স্যার, করি না। এই কোম্পানির ক্ষেত্রে দাদা যেটা বললো বা আপনি যে এটার কথা বললে, কোম্পানি ডিরেক্টলি বাদে যদি আমি একটা গাড়ি ইম্পোর্ট করে আনি, সেক্ষেত্রে আমার যে ব্যাংক পেমেন্ট করার সময় ট্যাক্স কাটবে, 10% কেটে জমা দিবে, ওইটা কোন সেকশনে আছে? স্যার আমি একটু বলি স্যার। বলেন। আমি যদি এখন একটা গাড়ি ইম্পোর্ট করি, জি, ফর মাইসেলফ, জি, আর এলসি করি, আইপি করি, যেমনি করি স্যার, আমি যদি থ্রো ব্যাংক যাই, জি, আমার যদি স্যার বিল অফ এক্সচেঞ্জের এগেইনস্টে পেমেন্ট হয়, কোর্ট লেভেলে আমাকে এই ট্যাক্সটা দিতেই হবে, মাস্ট। কোন ট্যাক্সটা? ওই 5% ট্যাক্স, ওটা তো দিতেই হবে, এটা তো নিয়েই নেবে। হ্যাঁ, এবং যেহেতু স্যার আমি আর বিক্রি করতেছি না, যেহেতু স্যার টিডিএস এর প্রশ্ন আসে না। এবং এখন আরেকটা প্রশ্ন আছে যে এক্সপোর্টার তার টিডিএস হবে কিনা। জি, যেহেতু স্যার এটা ব্যাংক দিয়ে আসছে এবং যেহেতু বিল অফ এক্সচেঞ্জের এগেইনস্টে পেমেন্ট হচ্ছে, এটা হবে না স্যার। যদি এলসি ছাড়া আসে, যদি আইপি তে আসে অথবা ক্যাবেল ট্রান্সফারে আসে, সেই ক্ষেত্রে স্যার ওই ডিটিএ অনুযায়ী যেই রেট থাকবে, যদি ডিটিএ থাকে তবে রিডিউস যদি ট্যাক্স কাটবে, নতুবা আমাদের এখানে যে প্রিভেলিং রেট, জি, তাতে করে সেই রেটে ট্যাক্স কাটবে স্যার ব্যাংক while making the payment. আচ্ছা, এই হচ্ছে the কাহিনী। রাইট, সাউন্ডস গুড। এরকমই হওয়ার কথা। আইনের স্পিরিটটাও কিন্তু তাই। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে অনেক সময় কনফিউশন আছে। যারা প্র্যাকটিস করেন, মানে যারা ব্যাংকগুলো বা অন্যান্য যেসব পার্টিস গুলো এই জিনিসগুলো হ্যান্ডেল করে, তাদেরও অনেক সময় যথেষ্ট পরিমাণ এই বিষয়গুলো তো জানা নাই হয়তোবা, এবং অনেকেই কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, আমরা আশা করতেছি এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হলো। আমরা কি আপলোড করব এটা? আপনারা পারবেন এখন লিখতে? মোটামুটি চেষ্টা করতে পারবো স্যার। ওকে, আপনার ডকুমেন্ট গুলো দেখেন। হ্যাঁ, এই ডকুমেন্ট দুটো দিলাম, এই ডকুমেন্ট দুটো আপনি প্রতিটা এবং জিনিসটা বুঝে, আমরা এটার জন্য 1 ঘন্টা সময় দিচ্ছি। হ্যাঁ, হুইচ ইজ মোর দেন এনাফ, তাই না? 1 ঘন্টা লাগার কথা না। 1 ঘন্টা মানে এখন আমরা 9:30 আপলোড করব, আপনারা 10:30টার মধ্যে আপলোড করতে পারবেন না? ধরেন আপনি 40 মিনিট লিখলেন, তারপরে আপনি 20 মিনিট আপলোড করতে পারবেন না?
স্যার এইটাতে কি লিখতে হবে স্যার? আসলে আমার ডিসকানেক্ট হওয়ার কারণে বুঝতে পারিনি স্যার। কোশ্চেনের মধ্যে লেখা আছে আপনাকে বলা হচ্ছে আপনি একটা ট্যাক্স কনসালটেন্ট, এই কেসে এই যেখানে দুইটা রকম সিনারিও দেয়া আছে, আপনি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনার ক্লায়েন্ট হলো এই এবিসি কোম্পানি, ওটা গাড়ি কিনেছে, কি অ্যাডভাইস দিবেন এই ট্যাক্স ইস্যুতে? ঠিক আছে স্যার ওই দুইটা কোশ্চেনের আলোকে অ্যানসার দিতে হবে স্যার এই বিল অফ এন্ট্রির পরিপ্রেক্ষিতে নাকি স্যার? আপনি যদি মানে যেহেতু শুনতে পান না এখন বলাটা আসলে ডিফিকাল্ট বেশ খানিকটা, আপনি দেখেন আপনি যতটা পারেন স্যার আমিও একটু দেরিতে জয়েন করছি স্যার, একটু মানে দূরে ছিলাম তো স্যার, জয়েন করতে সমস্যা ছিল স্যার। আচ্ছা তাহলে কি করবেন এখন? আবার একটু আলোচনা করেন স্যার। না এটা আবার আলোচনা করব না আমরা, আপনারা চেষ্টা করেন, হ্যাঁ আপনারা দেখেন কাগজপত্রগুলো যতখানি পারেন লেখেন, আমরা নেক্সট দিন এটা আলোচনা করব আপনাদের কাছে, ঠিক আছে? আপনারা দেখেন যতখানি পারেন, আমরা তো ওই যে ডিটিএ নিয়ে আলোচনা করেছি গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আলোচনা করেছি, সেটার আলোকে আসলে এই বিষয়টা, এই কেসটা আমরা আলোচনা করতেছি, রিয়েল কেস। হ্যাঁ কাগজগুলো মানে একেবারেই আমরা, সুতরাং আমরা এক্সপেক্ট করছি আপনি কাগজগুলো অন্য কারো কাছে ঈদ করবেন না কি, মানে এটা আপনাদের ব্যবহারের জন্য শুধুমাত্র আমি দিয়েছি, সো এটা আপনাদের কাছেই থাকবে, অন্য কারো কাছে দিবেন না বা কোথাও আপলোড করবেন না কোনো জায়গাতে। হ্যাঁ সো এই প্রবলেমটা আমার বানানো। আপনাদের কাছে যেটা চাচ্ছি কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এর আনসারটা আশা করছি এবং করে 10:30টার মধ্যে আপলোড করবেন বলে আশা করছি। 2 পৃষ্ঠার মধ্যে লেখা যাবে, ম্যাক্সিমাম 3 পৃষ্ঠা আপলোড করবেন, হ্যাঁ এর বেশি আপলোড করবেন না কেউ। এত কি লাগবে? এত লাগবে না। আমি বলতেছি অনেক সময় অনেকে বিভিন্ন রকম লেখেন, সেই জন্য বলছি। আর এটা 1 পৃষ্ঠাই বা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে এটা আনসার হয়ে যাওয়া উচিত না, যদি কেউ ডিটেইলে লিখতে চান। 2 পৃষ্ঠার বেশি আপলোড করার কোনো কিছু নাই এটা। হ্যাঁ যদি কেউ কিছু বলতে চান, অনেক সময় অনেকে লেখেন, বাট 2 পৃষ্ঠার বেশি আপলোড করেন না, আমার মনে হয় না 2 পৃষ্ঠার বেশি লেখার প্রয়োজন আছে। হ্যাঁ স্যার আজকে কি মার্কিং হবে স্যার এটার উপরে? এটার উপর আমরা মার্কিং করব, বাট अगेन আমরা হয়তো এখনো পর্যন্ত খুব স্ট্রিক্টলি করব না। হ্যাঁ একটু যদি ভুল হয়ে যায় আমরা হয়তো অতই করব, আপনি নিজে চেষ্টা করবেন। আপনারা আলোচনা শুনেছেন সবাই মনোযোগ দিয়ে, আশা করছি যারা একটু শুনতে পান নাই বা পরে জয়েন করেছেন, এটাও কিন্তু পার্ট অফ দ্য ক্লাস। আমরা ইচ্ছা করে কিন্তু 8টার সময় শুরু করি, আমরা আশা করি যে হয়তো নেটের প্রবলেমটা আসলে কিছু করার নাই, আমাদের কারো হাতে নাই, সেজন্যই বলছি আমরা হয়তো অতটা স্ট্রিক্ট হব না, আমরা আবার আলোচনা করবো। বাট আমরা আশা করছি আপনি কিছু না কিছু লিখে যতখানি বুঝেছেন, যতখানি লিখেছেন, আপনি এটা পড়বেন, পড়ে আপনার কি এফোর্ট দিয়েছেন সেটার উপর আমরা অ্যাটলিস্ট পড়ে দেখার চেষ্টা করবো। সো আমরা চাই যে আপনি এটাকে যেন প্রপারলি ক্যালকুলেটর নিয়ে স্যার মোবাইলটা নিয়ে বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। স্যার গুগল ক্লাসরুমে তো স্যার দিবেন না? হ্যাঁ আপ দিব এখন গুগল স্যার আছে কি নাম রাখবেন না, রুল কল করবেন না স্যার? আচ্ছা আপনারা এটা সাবমিট যারা করবেন তাদের রোল হয়ে যাবে, আমি দেখে ইনপুট দিয়ে নিব। আমাদের ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কি কমিউনিকেট করতে পেরেছি বোধহয় সবাইকে আমার কি বলতে চেয়েছি? ঠিক আছে, আপনারা তাহলে 10:30টার মধ্যে আপলোড করবেন, 10:30টার পরে আপলোড করলে লেট মার্ক শো করবে, আপনারা দেখছেন যে আপনার লেট শো করে। হ্যাঁ সো এনাফ টাইম, উইচ ইজ এনাফ, আমাদের এটা আপনার আপলোড করতে তো 5 মিনিটের বেশি লাগে না, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, বাট আপনারা 10:30টার পরে আপলোড করলে লেট শো করবে, যেটা আমরা চাই না। হ্যাঁ আপনি লেট করে আপলোড করেন। স্যার আজকে তো নেট অনেক প্রবলেম করতেছে, আপলোডে কিন্তু স্যার একটু, তাহলে 10:40 পর্যন্ত, এর বেশি তো লাগার কথা না তাই না আপলোড করতে? এটা আনসার করতে আধা ঘন্টার বেশি লাগা উচিত না? বারবার স্লো হয়ে যাচ্ছে। লাগবে না স্যার। ঠিক আছে পারবেন, আশা করি পারবেন। হ্যাঁ ওকে আমি আপলোড দিচ্ছি এটা তাহলে। আমরা 10:30টার পরে আপনারা লিভ করতে পারবেন, বা যার হয়ে যাবে সে কিন্তু লিভ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। স্যার এটাই ক্লাস টেস্ট 2 নামে থাকবে? জি ক্লাস টেস্ট 2।
আচ্ছা, আপলোড দিয়ে দিয়েছি, আপনারা শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা শুরু করে 10:40-এর মধ্যে আপলোড করবেন, এবং যারা যারা আপলোড করবেন তারাই আপনাদের অ্যাটেন্ডেন্স আমরা দিয়ে দিব। অলরাইট, তাহলে আমি আপনারা শুরু করেন। আপনাদের সাথে দেখা হবে, আমার হয়তো কথা হবে আগামী সপ্তাহের রোববার 8টার সময় একই টাইমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আপনার কি পেজ আমরা আমি লিড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি জি।